আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের অধ্যায়ে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 110 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম এবং এ, বাকি অংশটি আজকে আমরা এই ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 4.4 যার শিরোনাম হচ্ছে শক্তির বিভিন্ন উৎস অর্থাৎ সোর্সেস অফ এনার্জি। তো আমরা এর আগে বিভিন্ন ধরনের শক্তি নিয়ে আলোচনা করছি। মেনলি 9 ধরনের শক্তি নিয়ে আমরা আলোচনা করছি। মোট শক্তি ছিল, শক্তির রূপ কয় ধরনের ছিল? 9টি শক্তির রূপ ছিল। তো এই যে বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ, এগুলো কিন্তু এক একটা সোর্স থেকে এক এক রকম রূপের শক্তি আমরা পাই। বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই, কিন্তু সব উৎস থেকে একই রূপে আমরা শক্তি পাই না। বিভিন্ন উৎস থেকে আমরা বিভিন্ন রূপে শক্তি পাই। যেমন আমরা যদি এখানে পরের অংশটাতে যাই তাহলেই বুঝতে পারবো। তো শুরু করি। পৃথিবীর সভ্যতার ইতিহাসকে সহজভাবে বলা যায় শক্তি ব্যবহারের ইতিহাস। মোটামুটিভাবে বলা যায় কোন দেশ কতটা উন্নত সেটা বোঝার একটা উপায় হচ্ছে মাথাপ্রতি তারা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তার একটা হিসাব করা। পৃথিবীর বিভিন্ন ধরনের শক্তির রূপ 4.03 চিত্রে দেখানো হয়েছে। অর্থাৎ এখনকার যে এটা এই আলোচনাটা একটু এই অধ্যায়ের আগের অংশেও আসছে, সেটা হচ্ছে বর্তমান যে সভ্যতা সেই সভ্যতার ইতিহাসটাকেই বলা হচ্ছে কি মা শক্তি ব্যবহারের ইতিহাস। অর্থাৎ শক্তির কোন রূপকে কত ডাইনামিকভাবে ব্যবহার করা যায় এইটার উপরেই মূলত একটা সভ্যতার বিকাশ বা একটা সভ্যতার অগ্রগতি নির্ভর করে। তো বর্তমান যে আমাদের এখনকার যে সভ্যতা, আধুনিক যুগের সভ্যতা, এই সভ্যতায় সবচেয়ে বেশি যে জিনিসটাকে ইউজ করা হয় ডাইনামিকভাবে সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। অর্থাৎ বিদ্যুৎ শক্তিটাকে কতভাবে ব্যবহার করা যায় সেটাকেই বর্তমান সভ্যতার উন্নতির মাপকাঠি হিসেবে দেখানো হচ্ছে। তো আমরা এর আগে পড়ছি যে শক্তির সবচেয়ে জেনারেল রূপ হচ্ছে কি যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি যান্ত্রিক শক্তি। বাট বর্তমানে আবার একটা দেশ কত বেশি উন্নত এটা কিন্তু যান্ত্রিক শক্তির ব্যবহারের উপর নির্ভর করে না। সেটা নির্ভর করে ওই দেশটি কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করতেছে। এই যে আমরা মোবাইল টেলিফোন ল্যাপটপ এগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে যে সিপিইউ আছে, চিপসগুলো আছে, এগুলো কিন্তু সব বিদ্যুৎ শক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করার মাধ্যমেই সম্ভব হয়েছে। তো সব কিছুর মূলেই বিদ্যুৎ শক্তি রয়েছে। আধুনিক যে তথ্য প্রযুক্তি রয়েছে, এই তথ্য প্রযুক্তির যে মূলে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। অর্থাৎ এই শক্তিটাকেই কাজে লাগিয়ে এই এত বড় একটা শিল্প বিপ্লব বলবো না, শিল্প বিপ্লবের পিছনে যান্ত্রিক শক্তি যেমন ছিল সেই সাথে সাথে বিদ্যুৎ শক্তি ছিল। এখন বর্তমান যে অত্যাধুনিক যুগের যে বিপ্লবটা হইতেছে, এই বিপ্লবের পিছনে বিদ্যুৎ শক্তিটাই হচ্ছে কি সবচেয়ে মানে এটাই একমাত্র ইয়া আর কি প্রভাবক। তো এরপর আমরা যদি দেখি এখানে একটা জিনিস আলোচনা করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আজকের দিনে সবচেয়ে আলোচিত যে জিনিস সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। পৃথিবীর সভ্যতার ইতিহাসটা যেহেতু শক্তি ব্যবহারের ইতিহাস, তাই আমরা দেখতে পাই সারা পৃথিবীতেই সব দেশ সব জাতির ভেতরেই শক্তির জন্য এক ধরনের ক্ষুধা কাজ করছে। যে যেভাবে পারছে সেভাবে শক্তির অনুসন্ধান করছে, শক্তিকে ব্যবহার করছে। আজকে মানুষ শক্তির খোঁজে সমুদ্রের তলদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে উম, যেটা তেজস্ক্রিয় পদার্থ উত্তোলন করার চেষ্টা করতেছে। এই যে, তো শক্তির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর শক্তির উৎসকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস, আর একটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। তো নবায়নযোগ্য শক্তির উৎস আর অনবায়নযোগ্য শক্তির উৎস বলতে আমরা যেটা বুঝি, অনবায়নযোগ্য শক্তির উৎস মানে হচ্ছে যেগুলোর উৎস হচ্ছে কি লিমিটেড। উৎস কি উৎস লিমিটেড, এবং উৎসের যে সাপ্লাই এটাও কি লিমিটেড, অর্থাৎ সীমিত। এই লিমিটেড মানে এই লিমিটেড কোম্পানি না, এটা হচ্ছে কি সীমিত। অর্থাৎ উৎসে যে পরিমাণ শক্তি আছে উৎসগুলোও সীমিত, এবং একটা উৎসে শক্তির পরিমাণটাও কি সীমিত। এবং এখানে কি নতুনভাবে ওই শক্তিটা রিজেনারেশন এখানে হয় না, নতুনভাবে তৈরি হয় না। একটা
ফিক্সড পরিমাণ সেখানে আছে, ওখান থেকে আমরা ব্যবহার যে পরিমাণ ব্যবহার করব সেই পরিমাণ ওখানে কমে যাবে এবং নতুনভাবে সেখানে তৈরি হবে না। যেমন তেলের কথা যদি আমরা বলি, তেল মাটির নিচে বিভিন্ন ধরনের কি আছে, খনি আছে। এই খনি থেকে তেল উত্তোলন করা হয়, সেই তেল ইউজ করা হয়। তাহলে আমরা যতটুকু তেল ওখান থেকে উত্তোলন করে ব্যবহার করি, ওই পরিমাণ তেল কিন্তু মাটির নিচ থেকে কি কমে যায়। ইভেন মনে করো যে সারা পৃথিবীর পুরো তলদেশটাই যদি তেল দিয়ে কি থাকে, ভরা থাকে, তার উদাহরণ হিসেবে, যদিও এটা না আসলে, তারপরও কি হবে, আমরা যতটুকু তেল ব্যবহার করবো ওখানে কি আর নতুন করে তেল আসবে না, ওই তেলটুকু কিন্তু ওখান থেকেই শেষ হয়ে যাবে। তার মানে হয়তোবা খনি আমাদের অজানা খনি আছে, কিন্তু যে খনিটা আমরা ইউজ করছি ওখানে তো আর তেল নেই, ওটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এরকম করে সারা পৃথিবীর একটা সময় কি হয়ে যাবে, সব তেলের খনি কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। একইভাবে গ্যাসের ক্ষেত্রেও সেম কথাই প্রযোজ্য। এগুলো মাটির নিচে আসে এবং একটা সময় কি হবে, এটা শেষ হয়ে যেতে পারে। এরপর যদি আমরা দেখি এরপরের যে উৎসটা, সেটা হচ্ছে কয়লা শক্তির কথাও যদি বলি, কয়লা এগুলো সবগুলো মাটির নিচে খনি থেকে পাওয়া যায়। এই খনিতে কি আছে, একটা লিমিটেড যোগান আছে। সেই যোগানটা আমরা যত বেশি ইউজ করব, সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, একটা সময় শেষ হয়ে যাবে। এরপর নিউক্লিয়ার শক্তি আমরা জানি এটা কি হয়, তেজস্ক্রিয় যে মৌলিক পদার্থগুলো আছে, সেই তেজস্ক্রিয় মৌলিক পদার্থের যে নিউক্লিয়াসের মধ্যে বিক্রিয়া, সেখান থেকে নিউক্লিয়ার শক্তিটা আসে। তো আমরা জানি যে পৃথিবী যেহেতু একটা লিমিটেড, তো পৃথিবীতে এই যে তেজস্ক্রিয় যে মৌলিক পদার্থগুলো, এগুলো লিমিটেড পরিমাণে আছে। এগুলো পৃথিবীতে কি খুব বেশি খুঁজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে এগুলো এবং এটা খোঁজার জন্য সমুদ্রের তলদেশে যাইতে হয়, বিভিন্ন জায়গায় এটা অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়। এবং এটার যে যোগান, এর যোগানটাও কি লিমিটেড, মানে যতটুকু ব্যবহার হবে ততটুকুই কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যোগানের তুলনায় যোগানটা, যে জিনিসটার যোগান হচ্ছে কি লিমিটেড, সেই সোর্সের উৎসগুলোকে আমরা বলতেছি অনবায়নযোগ্য। অর্থাৎ এগুলাকে কি করা যায় না, আবার নতুনভাবে আমরা নিজে থেকে কি করতে পারি না, তৈরি করতে পারি না, বা সেগুলোও কি হয় না, রিজেনারেট হয় না। এই জিনিসগুলোকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। আর নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে যে জিনিসটা পুনরায় রিজেনারেট হয়, বা আমরাও কি করতে পারি, পুনরায় এটাকে উৎপন্ন করতে পারি। সেটা যেমন আমরা যদি বলি যে জল বিদ্যুৎ, তো জল বিদ্যুতের যে শক্তিটা, আমরা জানি যে পৃথিবীতে পানির একটা কি আছে, চক্র আছে। সেটা হচ্ছে সমুদ্রের পানি কি হয়, সমুদ্র, নদী, নালা, খাল, বিলের পানি বাষ্প হয়ে কি হয়, আকাশে উড়ে যায়, মেঘ তৈরি হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি আবার কি হয়, সমুদ্রে পড়ে বা ভূপৃষ্ঠে পড়ে, সেই পানি আবার কি হয়, সমুদ্রে গিয়ে জমা হয়। তো এই যে একটা সাইকেল, এই সাইকেলে পানি কিন্তু কি হয় না, নিঃশেষ হয়ে যায় না। পানিটা জাস্ট কি হয়, বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়। পানি তরল থেকে গ্যাস হয়ে আকাশে উড়ে যায়, সেই গ্যাস আবার তোমার ঘনীভূত হয়ে পানি আকারে কি হয়, ভূপৃষ্ঠে পড়ে। এই সাইকেলটা চলতেই থাকে। এই সাইকেলের মাঝখানে এই যে পানির যে স্রোতটা, এই স্রোত কি হয়, এই পানির স্রোতের যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে এইখানে এই শক্তিটা যে ব্যবহার করা হচ্ছে, জল বিদ্যুতের যে গতিশক্তিটা, এটা কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে না, নিজে থেকেই করতে হচ্ছে না, বা এই যে সোর্সটা, এটা শেষও হয়ে যাবে না। কেন? তার কারণ এটা যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত পানির সাইকেলটা কি চলতেই থাকবে। এটা ন্যাচারাল একটা প্রসেস, এই সাইকেল কখনো শেষ হবে না। ঠিক আছে। সো এই জন্য জলবিদ্যুৎ একটা হচ্ছে কি নবায়নযোগ্য সোর্স। বায়োমাসের কথা, যে বায়োমাস হচ্ছে তোমার, যেটা হচ্ছে যে সাধারণত জীবজন্তুর বিষ্ঠা, সাধারণত গরু বা অন্যান্য প্রাণীর যে বিষ্ঠা আছে, সেটাকে সেইটাকে একটা প্রসেস করে সেখান থেকে গ্যাস তোমার তৈরি করা, সেই গ্যাসের শক্তিটাকে ব্যবহার করে আবার কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয় বা অন্য অন্য শক্তিতে রূপান্তর করা হয়। এই যে আমরা জানি যে যতদিন পর্যন্ত কি থাকবে, পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত গরু, ছাগল, ঘাস, লতা পাতা, এই যে গাছ, এগুলো থাকবে। গরু মল ত্যাগ করবে, বা অন্যান্য প্রাণী যেগুলো আছে, সাধারণত গরুটা দিয়েই করা হয়। যে দেশে যে প্রাণীটা সবচেয়ে বেশি পাওয়া যায়, গরু বা ঘোড়া হতে পারে। তো এগুলো কিন্তু কি পৃথিবী যতদিন আছে অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত এগুলো থেকেই যাবে। যে গাছপালা হবে, সেটা
প্রাণীরা খাবে, সেই প্রাণী কি করবে, মলত্যাগ করবে। এই যে সাইকেল, এটা একটা সাইকেলের মতো এটা চলতেই থাকবে। পৃথিবী যতদিন থাকবে অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত কি হবে না, এই সাইকেল ত্যাগ হবে না। ইভেন মানুষের মল থেকেও বায়োম্যাস উৎপাদন করা যায়। তো এই জিনিসটা কি হবে না, কখনো শেষ হবে না। এটা একটা নতুনভাবে এটা এটা একটা সার্কেল, অর্থাৎ যে জিনিসগুলো এরকম চক্রাকারে কি চলতে থাকে সেই জিনিসগুলোকেই বলা হচ্ছে নবায়নযোগ্য। একইভাবে সৌরশক্তি, আমরা জানি যে সূর্যের মধ্যেও কি থাকে, সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, হাইড্রোজেন জ্বালানি আছে। এই এখানে যে জ্বালানিটা আছে, এই জ্বালানিটা কি হয়, এখান থেকে তাপ এবং কন্টিনিউয়াসলি কি করে, সেখানে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সেখানে কি হয়, দুইটা হাইড্রোজেন মিলে মনে হয় একটা হিলিয়াম তৈরি হয়। এই যে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো যতদিন পর্যন্ত সৌরজগৎ থাকবে ততদিন পর্যন্ত এই বিক্রিয়া সূর্যে চলতেই থাকবে। এবং এখানে হিউজ পরিমাণ জ্বালানি আছে, এটা কবে শেষ হবে কি হবে আমরা জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সূর্য থেকে যে শক্তিটা আসতেছে এটা কি নাই, কোনো শেষ নেই। যেদিন থেকে সূর্যের শক্তি আসা বন্ধ হবে সেদিন পৃথিবী কি হবে, ধ্বংস হয়ে যাবে, বা পৃথিবীতে প্রাণী টিকে থাকার মতো জায়গা থাকবে না। তো আমরা ধরে নিতে পারি মানে আমাদের লাইফ সাইকেলে পৃথিবী যতদিন টিকে আছে, কারণ সূর্যের উপর যেহেতু পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতেছে অনেকাংশে, যতদূর পর্যন্ত বোঝা যায় বিজ্ঞানের গবেষণায়। সো ততদিন পর্যন্ত সূর্যের এই শক্তিটা কি হবে, চলতেই থাকবে। সূর্য শক্তি যদি না থাকে তো সেখানে তো পৃথিবীতেই জীবজগতের অস্তিত্বটাই কি হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। সো ওই ধাপের আলোচনা আমরা যাচ্ছি না। তার আগ পর্যন্ত অ্যাটলিস্ট কি হচ্ছে না, সূর্যের যে শক্তিটা আছে সেটা পৃথিবীতে আসতেই থাকবে। তো এটাকে যদি আমরা ব্যবহার করি তখন তার মানে এটাকে আমরা বলতে পারি যে অনবায়নযোগ্য শক্তির উৎস, এটা শেষ হবে না কখনো। একইভাবে বায়ু শক্তি, আমরা জানি বায়ু প্রবাহ একটা কি সার্কেলের মতো, এটা সব সময় কি হয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনার কারণে, এটা যারা আর্টসে পড়ে তারা এই জিনিসটা ভালো করেই জানে যে কিভাবে বায়ু প্রবাহ এটা ন্যাচারালি কি হয়, উৎপন্ন হয়। তো এটা একটা ন্যাচারাল ঘটনা, বায়ু প্রবাহ সবসময় থাকবেই। বায়ু যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই বায়ু প্রবাহ থাকবে। তো এটা বন্ধ হবে না। সেই বায়ু প্রবাহকে যদি আমরা কাজে লাগাইতে পারি তারপরেও বায়ু প্রবাহ চলবে, কাজে যদি না লাগাই তারপরেও বায়ু প্রবাহ চলতেই থাকবে। তো এটা কখনো শেষ হবে না। একইভাবে জিওথার্মাল যে শক্তি, এটা নবায়নযোগ্য শক্তি। পৃথিবীতে প্রচুর পরিমাণে কি আছে, মানে আমরা জানি পৃথিবীর অভ্যন্তর ভাগ, পৃথিবীর যেটা মূল অংশ সেটা কি, উপরের অংশটাই শুধু কি শক্ত এবং মাটি এবং তাপমাত্রা কম, কিন্তু পৃথিবীর যে নিচের ম্যাক্সিমাম যে বড় অংশটা সেটাই হচ্ছে কি গলিত পদার্থ আর কি, গলিত লোহা এবং অন্যান্য লোহা জাতীয় পদার্থ গলিত অবস্থায় আছে। সো এখানে একটা হিউজ পরিমাণ শক্তি কি আছে, জমা হয়ে আছে। এই শক্তিটা এখানে অফুরন্ত উৎস বলা যেতে পারে। তো তার কারণ হচ্ছে এই সমস্ত পদার্থের শক্তি যদি বাইরে বের হয়ে আসে তখনও পৃথিবীর অস্তিত্ব কী হবে, হুমকির মুখে পড়বে। সো অ্যাটলিস্ট পৃথিবী যতদিন টিকে আছে ততদিন পর্যন্ত এই শক্তিটা কী হবে না, এর ভিতরে যে শক্তিটা আছে এটা শেষ হবে না। তো এই যে জিওথার্মাল শক্তি, ভূপৃষ্ঠে জমা থাকা, যেটাকে আমরা বলি লাভা বলি, বা যেখান থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতগুলো কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরে যে প্রচণ্ড উত্তপ্ত এবং গলিত পদার্থগুলো আছে সেগুলো বের হইলেই সেটাকে আগ্নেয়গিরি বলে। তো এই যে এখানে এই যে শক্তিটা, এই শক্তিটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা এই সোর্সটাও কি হবে না, অ্যাটলিস্ট আপাত দৃষ্টিতে শেষ হবে না। তার কারণ এখানে হিউজ পরিমাণ আছে, অর্থাৎ পৃথিবীর মানে বিশাল বড় একটা অংশ জুড়েই কি আছে, এই জিওথার্মাল এনার্জিটা আছে। সো এটা হচ্ছে কি একটা নবায়নযোগ্য শক্তির উৎস। সো এই উৎসগুলো কি হবে না, আপাত দৃষ্টিতে বলা যায় যে শেষ হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। সো নবায়নযোগ্য শক্তির উৎসগুলোকে আমরা যত বেশি ব্যবহার করতে পারবো এটা তত বেশি আমাদের জন্য মঙ্গলজনক। তার কারণ নবায়নযোগ্য শক্তির উৎসগুলো থেকে শক্তি উৎপাদন করার জন্য আমাদেরকে নতুন করে কি করতে হয় না, কোনো ধরনের আহ, যন্ত্রপাতি চালাইতে হয় না, কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে হয় না, কোনো ধরনের, যেমন আমরা যদি অনবায়নযোগ্য শক্তির উৎস তেল, কয়লা, গ্যাস, নিউক্লিয়ার শক্তি, এগুলোকে যদি আমরা ব্যবহার করি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটাও সাস্টেইনেবল না। মানে এগুলো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ভালো না। তার কারণ এগুলোর প্রত্যেকটারই কি আছে, সাইড ইফেক্ট আছে। কারণ এগুলো প্রত্যেকটাকে যদি আমরা ব্যবহার করি প্রচুর পরিমাণে ক্ষতিকর গ্যাস কি হয়, নির্গমন হয়। কিন্তু নবায়নযোগ্য শক্তির যে উৎসগুলো আছে এই শক্তির উৎসগুলো সবচেয়ে বড় কথা যে এগুলো ক্ষতিকর হোক আর আমাদের জন্য
ভালো। এগুলো হচ্ছে ন্যাচারালি কি হয় উৎপন্ন হয়, আমাদেরকে নতুন করে প্রসেস করে এই শক্তিগুলোকে কি করতে হয় না, জেনারেট করতে হয় না। এগুলো আমরা আমাদেরকে জাস্ট ইউজ করতে হয়। ওই শক্তিগুলো অটোমেটিক কি হচ্ছে, প্রকৃতিতে উৎপন্ন হয়েই আছে। আমরা যদি ব্যবহার করি তাহলে সেটা ব্যবহার করলাম, আর যদি ব্যবহার না করি তাহলে শক্তিটা কি হয়ে গেল, অপচয় হয়ে গেল। কিন্তু শক্তিগুলো ন্যাচারালি কি হবে, উৎপন্ন হইতেই থাকবে। কিন্তু এই শক্তিগুলো ন্যাচারালি কি হবে না, উৎপন্ন হবে না। এগুলো বিভব শক্তি হিসেবে জমা আছে, আমরা ব্যবহার করলে সেগুলো শক্তিতে রূপান্তর হবে, নইলে বিভব শক্তি হিসাবে এগুলোর মধ্যে ওই শক্তি কি থেকেই যাবে। ওই বিভব শক্তিটাকে যখন আমরা কাজে লাগাইতে যাব তখন বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হবে। কিন্তু নবায়নযোগ্য শক্তির যে উৎসগুলো আছে এগুলোর সাইড, যেমন জিওথার্মাল শক্তির কথা যদি আমরা বলি, এর সাইড ইফেক্ট কি, আগ্নেয়গিরি অগ্নুৎপাত যদি হয় কোনো এক এলাকা ধ্বংস হয়ে যায়। এখন আমরা যদি ওই শক্তিটাকে ব্যবহার করতে পারি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যদি ব্যবহার না করি তাহলে কি আগ্নেয়গিরি অগ্নুৎপাত বন্ধ থাকবে, বা তার ক্ষতি কমবে, বা তার ক্ষতিকর প্রভাবগুলো বাইরের বিভাগ কমবে? না, কোনো কিছুই না। তার মানে কি, নবায়নযোগ্য শক্তির উৎস থেকে যে শক্তিটা আসে এটা আমাদের হাতের উপর নির্ভর করে না, আমাদের কাজের উপর নির্ভর করে। এটা কন্টিনিউয়াসলি এটা কি হইতেই থাকে। এটা যদি আমাদের মঙ্গল মঙ্গল করে তো মঙ্গল করে, যদি ক্ষতি করে তো ক্ষতি করে। বাট এটাকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তো এইটাই হচ্ছে কি নবায়নযোগ্য শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। এই জন্য যেহেতু নবায়নযোগ্য শক্তিগুলো ন্যাচারালি উৎপন্ন হয়েই যাচ্ছে, তো আমরা যদি সেগুলোকে ব্যবহার করতে পারি তাহলে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হইলো। সেক্ষেত্রে অনবায়নযোগ্য শক্তির উৎসগুলোর উপর নির্ভরতা আমাদের কি হলো, কমে গেল। তার মানে নতুন করে আমাদেরকে ক্ষতিকর কোনো কিছু পৃথিবীতে আনা লাগলো না। নবায়নযোগ্য শক্তির মধ্যে যদি ক্ষতিকর কিছু থাকে তা সেটা তো আমরা ইউজ করলেও হবে, না করলেও হবে। সো এটাকে ব্যবহার করলে তাহলে দুইটাই হইলো, আমাদের উপকারও হইলো আর ওরা যা করে তা হইলোই। ওরা নিজেরা যেটা উপকার করে বা যেটা অপকার করে সেটা তো করেই ফেললো। তাহলে অনবায়নযোগ্য শক্তিকে কি করতে হচ্ছে না, বাইরে থেকে নতুন করে পৃথিবী থেকে উত্তোলন করে আমাদেরকে আহ, এগুলোকে প্রডিউস করতে হচ্ছে না, এবং এই প্রডিউস করতে গিয়ে পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি করতে হচ্ছে না। তো এটা হচ্ছে অনবায়নযোগ্য বা এবং নবায়নযোগ্য শক্তির মধ্যে একটা কি, মানে বাস্তব চিত্র। তো নবায়নযোগ্য, এই জন্য নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করতে আমাদের বাধ্য করা উচিত। ঠিক আছে, তাহলেই এটা আমাদের জন্য কি হবে, এবং যত যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এগুলো আমরা যেন সব জায়গাতে ব্যবহার করতে পারি এরকম ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরপর আমরা পরের অংশে চলে যাই, জ্বালানি শক্তি। তো জ্বালানি শক্তিটা হচ্ছে কি, জ্বালানি শক্তি তেল, গ্যাস এবং কয়লা, এগুলোকে বলা হচ্ছে জ্বালানি শক্তি, এবং এগুলো থেকে তাপ শক্তি পাওয়া যায়। এই মুহূর্তে পৃথিবীর শক্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল, গ্যাস এবং কয়লা। তেল, গ্যাস এবং কয়লা তিনটেই হচ্ছে ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে এই রূপ নিয়েছে। তাহলে এগুলো থেকে আমরা ফসিল জ্বালানি কোনগুলোকে বলা হয়, ফসিল বলা হয় সাধারণত অনেক আগের কোনো জীব বা জন্তু, বা সহজ কথা হচ্ছে জীব, অনেক আগের জীব, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যেগুলো যেগুলোর মৃতদেহ হাজার বছর বা কোটি বছর, লক্ষ কোটি বছর পর একটা কি হয়ে গেছে, রূপান্তরিত ভাবে থেকে গেছে, সেই জিনিসটাকে বলা হয় কি ফসিল। এবং ফসিলের অনেক ধরনের রূপ আছে, জ্বালানি হচ্ছে এক ধরনের ফসিল। আবার কিছু কিছু ফসিল আছে অ্যাজ ইট ইজ কি, ওই পদার্থের অবয়বটাই কি করে, ধারণ করে। যেমন বিভিন্ন প্রাণীর কঙ্কাল, এগুলো ফসিলের অন্তর্ভুক্ত। সেই একইভাবেই জ্বালানিগুলোও কি ফসিলের অন্তর্ভুক্ত। সো ফসিল বলতে বোঝায় কোনো জীবদেহের অবশিষ্টাংশ, সেটা রূপান্তরিত হোক বা রূপান্তরিত না হয়ে অনেকটা ওই রকমই আকৃতিটা থেকে যাক, যাই হোক। তো এই তাহলে এই যে জ্বালানি, এই যে তেল, গ্যাস এবং কয়লা, এগুলোর মোট কথা একই একই গোত্রের। সেগুলো হচ্ছে যে লক্ষ কোটি বছর আগের গাছপালা মাটির নিচে চাপা পড়ে প্রচণ্ড তাপ, নিচের যে জিওথার্মাল তাপ আছে এবং ভূপৃষ্ঠের চাপ আছে, এই চাপের ফলে তারা পরিবর্তিত হয়ে এইরকম একটা পজিশনে চলে আসছে, এবং সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বিভব শক্তি জমা আছে। এবং এগুলোকে আমরা কি করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, অর্থাৎ এগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন করে। মাটির নিচ থেকে মাটির নিচ থেকে কয়লা, তেল আর গ্যাসকে তুলতে হয়। মাটির নিচ থেকে যে তেল তোলা হয় তাকে বলা হয় ক্রুড অয়েল বা প্রাথমিক তাহলে ক্রুড অয়েল কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবা। ক্রুড অয়েল হচ্ছে মানে সরাসরি মাটির নিচ থেকে যে
তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রুড অয়েল। এটা কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না, পরবর্তীতে এটাকে পরিশোধন করে এর মধ্য থেকে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো সবগুলোই একসাথে মাটির নিচে মিশ্রিত অবস্থায় থাকে। এটাকে বলা হচ্ছে ক্রুড অয়েল। এবং পরবর্তীতে এটাকে কি করা হয়, রিফাইন করে পার্ট পার্ট করে ভাগ করা হয়। কোনোটাকে বলা হয় পেট্রোল, কোনোটাকে বলা হয় ডিজেল, কোনোটাকে বলা হয় কেরোসিন, অকটেন, এইরকম করে কি করা হয়। অকটেন যদিও কোনো তেল না, এটা মিশ্রিত একটা অবস্থা। যাই হোক, তো প্রাথমিক অবস্থায় সেগুলো অনেক ঘন থাকে, রিফাইনারিতে সেগুলোকে পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করা হয় এবং সাথে সাথে আরও ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে। এখান থেকে তোমার পাওয়া যায়, রাস্তার পিচ, কয়লা থেকে পিচ পাওয়া যায়, এখান থেকেই কয়লাও পাওয়া যায় অনেক সময়। তো এগুলো সব একসাথে মিক্স অবস্থায় থাকে। মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন। এর সাথে জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশানো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয়। আমাদের বাংলাদেশের গ্যাস তুলনামূলকভাবে পরিষ্কার এবং সরাসরি ব্যবহার উপযোগী। তার মানে মাটির নিচে যে গ্যাসটা আমরা পাই বা সাপ্লাই গ্যাস যেটা আমরা ব্যবহার করি, এটা মেইনলি হচ্ছে কি মিথেন। এটা হচ্ছে কি মেইনলি মিথেন। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে মেইনলি মিথেন এবং এর সাথে জলীয় বাষ্প এবং অল্প পরিমাণে অন্যান্য গ্যাস মেশানো থাকে। তো যে গ্যাসে জলীয় বাষ্পের পরিমাণ কি থাকবে, জলীয় বাষ্প এবং অন্যান্য জিনিস কম থাকবে এবং মিথেনটা কি থাকবে, বেশি থাকবে, সেই গ্যাসটা কি তত উৎকৃষ্ট মানের হবে। তো বাংলাদেশে যে গ্যাসগুলো তো পাওয়া যায় এগুলোতে মিথেনের পরিমাণ এতটাই বেশি থাকে যে এগুলোকে রিফাইন না করেও কি করা যায়, সরাসরি ব্যবহার করা যায়। তো এটা বাংলাদেশের গ্যাসের কি একটা বড় প্লাস পয়েন্ট। তো এগুলো মাথায় রাখবে এমসিকিউর জন্য। এরপর আসছে নিউক্লিয়ার শক্তি। তো নিউক্লিয়ার শক্তি অনেক দেশ, নিউক্লিয়ার শক্তি হচ্ছে কি অনেক দেশ নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করছে, সেখানেও এক ধরনের জ্বালানির দরকার হয়। এই জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। তাহলে নিউক্লিয়ার শক্তির যে জ্বালানি সেটা হচ্ছে কি ইউরেনিয়াম, অর্থাৎ ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার শক্তিটা পাওয়া যায়। জ্বালানি জিনিসটা হচ্ছে যে জিনিসটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা হয় সেটাই হচ্ছে কি তার জ্বালানি, অথবা যে জিনিসটা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় সেটাকেই বলা হচ্ছে কি জ্বালানি। মেইনলি তাপ এবং আলোক শক্তির উৎসটাকেই আমরা জ্বালানি বলে থাকি। তেল, গ্যাস, কয়লা বা ইউরেনিয়াম, এই শক্তিগুলোর মাঝে একটা মিল রয়েছে, এগুলো ব্যবহার করলে শেষ হয়ে যায়। এই যেটা বললাম, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। মাটির নিচ থেকে কতটুকু তেল, গ্যাস, কয়লা আছে কিংবা পৃথিবীতে কি পরিমাণ ইউরেনিয়াম আছে তা বিভিন্ন উপায়ে মানুষ জানতে পেরেছে। অর্থাৎ মাটির নিচে কতটুকু তেল, গ্যাস আছে, কয়লা আছে, বা পৃথিবীতে কি পরিমাণ ইউরেনিয়াম আছে, মানুষ একটা দেখা গেছে যে একটা থিওরিটিক্যাল হিসাব নিকাশ করে একটা আন্দাজ করতে পারছে যে এই পরিমাণ আছে, এর চেয়ে একটু কম বেশি হইতে পারে। তো তার মানে কি ব্যবহার যত বেশি করবে শেষ হয়ে যাবে। দেখা গেছে পৃথিবীর মানুষ যে হারে শক্তি ব্যবহার করছে সেই হারে শক্তি ব্যবহার করতে থাকে, তাহলে পৃথিবীর শক্তির উৎস তেল, গ্যাস, কয়লা বা ইউরেনিয়াম দিয়ে টেনে টুনে বড়জোর 200 বছর চলবে। তাহলে কয় বছর চলবে, আর এটাই মাথায় রাখতে পারো, বড়জোর আর 200 বছর চলবে। এরপর কি হবে, এই জিনিসগুলো শেষ হয়ে যাবে। নতুন যদি উৎস পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে কি হবে, শেষ হয়ে যাবে। তারপর আমাদের পরিচিত উৎস ফুরিয়ে যাবে। তখন কি হবে, পৃথিবীর মানুষ এটা নিয়ে খুব বেশি দুর্ভাবনায় নাই। তার কারণ মানুষ মোটামুটি নিশ্চিতভাবেই জানে বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে এর মাঝে শক্তির অন্য উৎস বের করে ফেলা হবে। তো মানুষের একটা কি আছে, বিজ্ঞানের যে আজকের যে উন্নতি, এই উন্নতির ফলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে, বা মানব ইতিহাসের যদি ইতিহাসটা আমরা দেখি, মানব সভ্যতার ইতিহাস, তাহলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন উৎস আবিষ্কার করে ফেলছে আগের উৎসগুলো শেষ হয়ে যাওয়ার আগেই। এই জন্য মানুষের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে এখনকার যে উৎসগুলো আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার আগেই হয়তো বাকি নতুন উৎস আমরা পেয়ে যাব। এই জন্য তারা খুব বেশি চিন্তা করে না। তো আসলে কথা মিথ্যা না, এটা কথা সত্য। এখন আরো অনেক ধরনের, যেমন আগে মানুষ নবায়নযোগ্য শক্তির উৎসগুলোকে ইউজ করতে পারতো না, কিন্তু এখন এটা করতে পারতেছে। একটা সময় নিউক্লিয়ার সোর্সটা ছিল না, এখন নিউক্লিয়ার সোর্স হয়েছে। এরকম অনেক ধরনের কি নতুন নতুন সোর্স আসতে বা উৎপন্ন হচ্ছে। বজ্র শক্তিকে ব্যবহার করার চিন্তা ভাবনা মানুষ করতেছে, এটা একটা নবায়নযোগ্য শক্তির উৎস। যদিও বজ্রপাতের যে বিদ্যুৎ শক্তিটা, একটা হতে পারে নিউক্লিয়ার ফিউশন, যেটা ব্যবহার করে
সূর্য কিংবা নক্ষত্রেরা তাদের শক্তি তৈরি করে। ফিউশনের জন্য জ্বালানি আসে হাইড্রোজেনের একটা আইসোটোপ থেকে, আর পানির প্রত্যেকটা অণুতে দুটো করে হাইড্রোজেন, কাজেই সেটা ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তার মানে নিউক্লিয়ার যে ফিউশন বিক্রিয়া, এই ফিউশন বিক্রিয়ায় দুইটা হাইড্রোজেন মিলে মূলত কি হয়, একটা হিলিয়াম তৈরি হয়। দুইটা হাইড্রোজেন মিলে কি হয়, একটা হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হয়। দুইটা হাইড্রোজেন এইচ প্লাস এইচ মিলে কি হয়, হিলিয়াম তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে ফিউশন বিক্রিয়া। ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে যখন বড় নিউক্লিয়াস তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে হিলিয়াম। তো পানিতে কি থাকে, হাইড্রোজেন থাকে। পানির প্রত্যেকটা অণুতে দুইটা করে হাইড্রোজেন থাকে। তো আমরা জানি যে পৃথিবীতে প্রচুর পরিমাণে কি আছে, পানি আছে। তো সেক্ষেত্রে এই আবার নক্ষত্রের মধ্যেও প্রচুর পরিমাণ হাইড্রোজেন আছে। সো এগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি, নবায়নযোগ্য শক্তির উৎস। তো 4.4.2 নবায়নযোগ্য শক্তির উৎস বা রিনিউয়েবল এনার্জি। শুধু যে ভবিষ্যতে নতুন ধরনের শক্তির উপর ভরসা করে মানুষ আছে তা নয়, এই মুহূর্তেও তারা এমন শক্তির উপর ভরসা করে আছে যেগুলো ফুরিয়ে যাবে না, যেগুলো আসে সূর্যের আলো থেকে, সমুদ্রের জোয়ার ভাটা কিংবা ঢেউ থেকে, উন্মুক্ত প্রান্তরের বাতাস থেকে, পৃথিবীর গভীরের উত্তপ্ত ম্যাগমা থেকে কিংবা নদীর বহমান পানি থেকে। আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে এই শক্তিগুলো বলতে গেলে অফুরন্ত। তাহলে এখানে যে শক্তির উৎসগুলোর কথা বলা হয়েছে, যেমন বাতাস, বায়ু প্রবাহ, এটা কখনোই কি হবে না, শেষ হবে না। তারপর হচ্ছে সমুদ্রের জোয়ার ভাটা বা নদীর পানির প্রবাহ বা নদীর ঢেউ, এগুলো কখনো শেষ হবে না। তারপর পৃথিবীর গভীরে যে উত্তপ্ত ম্যাগমা আছে, এটাও কি হবে না, শেষ হবে না। এই যে নদীর বহমান পানির থেকে স্রোতের যে শক্তিটা, এগুলো কি হবে না, আপাত দৃষ্টিতে বলা যেতে পারে এগুলো অফুরন্ত। এগুলো কখনোই কি হবে না, শেষ হয়ে যাবে না। পৃথিবী যতদিন আছে ততদিন এগুলো থাকবে। এই জন্য এগুলোকে বলা হয় নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ যে শক্তিকে নবায়ন করা যায়, যে শক্তিকে কি করা যায়, নবায়ন করা যায়, বা এটা নতুন একইভাবে এটা একটা মানে অর্থাৎ সার্কুলার প্রসেসে কি হয়, এটা তৈরি হতেই থাকে। এই ধরনের শক্তিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, এখানে আমরা যে শক্তিগুলো দেখলাম, প্রত্যেকটা শক্তি প্রাকৃতিকভাবে কি হয়, তৈরি হতেই থাকে একের পর এক। এই জন্য এগুলো ফুরিয়ে যাওয়ার আশঙ্কা কি, নাই বললেই চলে। তো এর পরের অংশে আমরা যদি যাই, এই মুহূর্তে পৃথিবীর সব মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার 1/5 হচ্ছে এই নবায়নযোগ্য শক্তি। তো এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। সেটা হচ্ছে এত পরিমাণ নবায়নযোগ্য শক্তি থাকা সত্ত্বেও মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার মাত্র 1/5 হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর বাকিটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। অর্থাৎ মানুষ নবায়নযোগ্য শক্তিটাকে ব্যবহার করার যে প্রসেস, এটাকে এখনো আয়ত্ত করতে পারে নাই। এটা যত তাড়াতাড়ি মানুষ করতে পারবে, এটা মানব সভ্যতার জন্য, পৃথিবীর জন্য, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তত বেশি কি হবে, সুবিধা হবে, মঙ্গলজনক হবে। যত দিন যাচ্ছে মানুষ ততই পরিবেশ সচেতন হচ্ছে, তাই এরকম শক্তির ব্যবহার আরো বেড়ে যাচ্ছে। এবং পরিবেশকে বাঁচায় রাখার জন্য ডেফিনেটলি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো সাধারণত পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, আর নবায়নযোগ্য শক্তিগুলো আমরা ব্যবহার করি আর না করি সেগুলো পরিবেশে অটোমেটিক থাকবেই। সো আমরা ব্যবহার করলে এটা আমাদের জন্য কি হবে, এটা প্লাস পয়েন্ট হবে। এবং অনবায়নযোগ্য শক্তির ব্যবহারের ফলে যে পৃথিবীর ক্ষতিটা হচ্ছে সেটা থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারবো। পৃথিবীর পুরো 1/5 হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তাহলে পৃথিবীর যে শক্তিগুলো আছে তার 1/5 হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সেই 1/5 বেশিরভাগ হচ্ছে জল বিদ্যুৎ। তার মানে অন্য অন্য শক্তিগুলোকে আমরা এখনো ওই পরিমাণে কি করতে পারি নাই, ইউজ করতে পারি নাই। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। নদীর পানি যেহেতু ফুরিয়ে যায় না, তাই এই রকম বিদ্যুৎ কেন্দ্রের শক্তির উৎস ফুরিয়ে যায় না। এটা হচ্ছে প্রচলিত ধারণা। কিন্তু নদীতে বাঁধ দেওয়া হলে পরিবেশের অনেক বড় ক্ষতি হয়। সেই কারণে পৃথিবীর মানুষ অনেক সতর্ক হয়ে উঠেছে। যাদের
একটু দূরদৃষ্টি আছে তারা এরকম জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে না। তো আমরা একটু আগে বললাম যে নবায়নযোগ্য শক্তি হিসাবে নদীর যে পানি, নদীর পানির যে স্রোত, এটা একটা ভালো উৎস। তো এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে পরিবেশের খুব বেশি ক্ষতি হবে না। বাট এখানেও কি আছে, একটুখানি ঘাপলা আছে। সেই ঘাপলাটা হচ্ছে কি, নবায়নযোগ্য নদীর পানি যে ন্যাচারাল স্রোত আছে, বিদ্যুৎ উৎপাদন করতে গেলে ওই ন্যাচারাল স্রোত দেওয়া হয় না। তখন এই স্রোতটাকে কি করতে হয়, মানুষ তার প্রয়োজন মতো এই স্রোতটাকে বাড়িয়ে নেয়। এবং বাড়িয়ে নিতে গেলে নদীতে কি দিতে হয়, বড় ধরনের বাঁধ দিতে হয়। আর নদীতে যখন বাঁধ দেওয়া হয় তখন নদীর কি হয়, স্বাভাবিক যে প্রবাহ আছে এটা ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের উপরের অংশ কি হয়ে যায়, উপরের যেখানে বাঁধ দেওয়া হয়, যদি নদীর পানি কি হয় এই দিকে যায়, এই দিক থেকে এই দিকে, তাহলে আর এইটা যদি হয় বাঁধ, তাহলে এই অংশটা কি হয়, প্লাবিত হয়ে যায়, এই অংশ প্লাবিত হয়ে যায়। আর এই অংশ নদী কি হয়ে যায়, এই অংশের নদী শুকিয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে একটা বড় ধরনের জীববৈচিত্র্যে কি হয়, সমস্যা হয়। নদীর পানি, নদীতে যে মাছ থাকে এবং নদীতে যে অন্যান্য প্রাণী জন্মায়, উদ্ভিদ জন্মায়, সেগুলোর জন্য সেগুলোর লাইফ সাইকেল কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো নবায়নযোগ্য শক্তি মানেই যে অল টাইম কি হবে, এটা আমাদের জন্য মঙ্গল, পরিবেশের জন্য মানে জিরো পরিমাণ ক্ষতি নিয়ে আসবে, বিষয়টা এরকম না। যখনই আমরা শক্তিকে কি করব, নিজের মতো করে ব্যবহার করতে চাবো, তার মানে ওর যে ন্যাচারাল যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আমরা কি করতেছি, প্রভাবিত করতেছি। তাহলে যখন আমরা ন্যাচারাল প্রসেসটাকে কি করব, প্রভাবিত করব, তখনই ন্যাচারের মধ্যে কি হবে, একটা ব্যাড ইফেক্ট পড়বে। সো অ্যাটলিস্ট এটা কি, অনবায়নযোগ্য শক্তির উৎসের চেয়ে কি কম ক্ষতিকর। এই জন্য মানুষ এখন সচেতন হচ্ছে, এই জন্য মানুষ আরো কি করতেছে, আরো এমন সোর্স খুঁজতেছে যে সোর্সগুলো ও মানুষের মানে সবচেয়ে কম ক্ষতি করবে। ঠিক আছে, তো জলবিদ্যুৎ কেন্দ্র এই জন্য তৈরি না করে মানুষ এখন দেখা যাচ্ছে যে অন্য কিছু করতে যাচ্ছে। সো এইভাবে মানুষের সচেতনতার কারণে মানুষ এমন উৎস খুঁজতেছে যে উৎসটা পরিবেশের কি করে, লেস ক্ষতি করে, অর্থাৎ কম ক্ষতি করে। যেমন বায়োমাস, জল বিদ্যুতের পর বায়োমাসটা এমন একটা শক্তি যেটা আগেরটার চেয়ে একটু পরিবেশের উপর কম প্রভাব ফেলে, বাট এটাও প্রভাব ফেলে। আমি বলছি এরপর কি প্রভাব ফেলে। বায়োমাস জল বিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আছে বায়োমাস থেকে। তাহলে জল বিদ্যুতের পর সবচেয়ে বড় যে নবায়নযোগ্য শক্তি আমরা পৃথিবীর মানুষ ব্যবহার করি সেটা হচ্ছে বায়োমাস। তো বায়োমাস বলতে বোঝায় লাকড়ি, খড়কুটো এসবকে পৃথিবীর একটা বড় অংশের মানুষের কাছে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই, তাদের দৈনন্দিন জীবন কাটে লাকড়ি, খড়কুটো দিয়ে। তাহলে এই যে বায়োমাস, অর্থাৎ তারা কি করে, তেল গ্যাস পুড়ে না, তারা পুড়ে কি, ইভেন গ্রামে এখনও লাকড়ি, তারপর খড়কুটা, গাছের পাতা, ডাল এগুলোকেই লাকড়ি বলা হয়। এগুলো পুড়িয়ে কি করে, তাপ এবং আলো উৎপন্ন করে, তারা রান্না করে এটা দিয়ে। এই পিছিয়ে থাকা মানুষগুলোর ব্যবহারিক শক্তি পৃথিবীর পুরো শক্তির একটা বড় অংশ। যদিও শুকনো গাছ, খড়কুটো পুড়িয়ে ফেললে সেটা শেষ হয়ে যায়, তারপরও বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ হলো নতুন করে আবার গাছপালা জন্মে। তেল, গ্যাস বা কয়লার মতো পৃথিবী থেকে এটা চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায় না। তো এটাই হচ্ছে কথা। তো এটারও একটা ব্যাড ইফেক্ট আছে, সেটা হচ্ছে কি, এটাকে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে এখান থেকেও প্রচুর পরিমাণে কি হয়, যখন পুড়িয়ে এটাকে ইয়ে করা হয় তখন এখান থেকে ওই যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, তখন এটা পরিবেশের কি করে, ক্ষতি করে। অনেক সময় অধিক পরিমাণে কি করা হয়, গাছ কাটা হয়, সেটাও কি হয়, বন জঙ্গল কি হয়ে যায়, বনের পরিমাণ কমে যায়। যেমন পৃথিবীতে তো বনের, বাংলাদেশে যেমন প্রয়োজনীয় বনের চেয়ে কি অনেক কম বন আছে। তো তো এটারও একটা ব্যাড ইফেক্ট আছে। তো এই বায়োমাসকে আবার যেটা আমি বললাম যে প্রাণীর বিষ্ঠা বা এই যে লাকড়ি, খড়কুটো, এটাকে পচিয়ে ওখান থেকে আবার একটা কি করা হয়, গ্যাস উৎপাদন করা হয়। সেই গ্যাস থেকেও তোমার যে শক্তি, গ্যাস, এই শক্তি পাওয়া যায়, এটাকেও বায়োমাস বলা হয়। তো নবায়নযোগ্য শক্তির এই দুটি রূপ, জলবিদ্যুৎ আর বায়োমাসের পর গুরুত্বপূর্ণ উৎসগুলো হচ্ছে, তাহলে নবায়নযোগ্য শক্তির সবচেয়ে জনপ্রিয় রূপ হচ্ছে কি, জলবিদ্যুৎ এবং বায়োমাস। এর পরের যে উৎসগুলো হচ্ছে সেটা হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি এবং বায়োফুয়েল আর জিওথার্মাল। তো
সৌরশক্তিটা আমরা জানি যে সৌর প্যানেল দিয়ে সৌরশক্তি ব্যবহার করা হয়। তারপর উইন্ড মিল আছে, বায়ু শক্তি। বাংলাদেশে কোনো ধরনের উইন্ড মিল নাই, ইউরোপের অনেক দেশে আছে। বায়োফুয়েল এবং জিও থার্মাল। তো বায়োফুয়েলটা কোনটা সেটা আমরা এগুলো আস্তে আস্তে দেখতেছি। সৌরশক্তি শুনে অনেকেই অবাক হয়ে যাবে, মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় সূর্য থেকে আলো এবং তাপ হিসেবে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। তাহলে সৌরশক্তিতে কি থাকে, 1 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়, যেটা একটা নিউক্লিয়ার শক্তি কেন্দ্র থেকে পাওয়া যায়। ঠিক আছে, যেটা একটা নিউক্লিয়ার শক্তি কেন্দ্র থেকে পাওয়া শক্তির কাছাকাছি। তার মানে বাংলাদেশ হচ্ছে 1,70,570 তো অনেকে 600 সামথিং বলে, যাই হোক। তো এই যে তাহলে কত বড় একটা এরিয়া, তাহলে এই পুরো বাংলাদেশে কি পরিমাণ সৌরশক্তি মানে সূর্য থেকে আসে। সূর্য থেকে আসা আলো আর তাপের একটা অংশ বায়ুমণ্ডলে শোষিত হয়ে যায়। রাতের বেলা সেটা থাকে না, মেঘ বৃষ্টির কারণে সেটা অনিয়ন্ত্রিত। তাছাড়াও শক্তিটা আসে তাপ কিংবা আলো হিসাবে, বিদ্যুতে রূপান্তর করতে একটা ধাপ অতিক্রম করতে হয়। তারপরেও বলা যায় এটা আমাদের খুব নির্ভরশীল একটা শক্তির উৎস। সূর্য সূর্যের তাপকে ব্যবহার করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। তার চেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সেটাকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা। আজকাল পৃথিবীর একটা পরিচিত দৃশ্য হচ্ছে সোলার প্যানেল বাসার ছাদে লাগিয়ে মানুষ তার নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাসায় তৈরি করে নেয়। তাহলে এখানে কি করা হচ্ছে, তাহলে সূর্য থেকে শক্তি আসে মূলত তাপ এবং আলো হিসেবে। তাহলে এটা মাথায় রাখতে পারো যে সূর্য থেকে যে শক্তিটা আসে এটা সাধারণত কিভাবে আসে, তাপ এবং আলো হিসেবে আসে। তো এটা এবং এটা অনিয়ন্ত্রিত। তো এই যে শক্তিটা এটাকে কি করা যায়, সরাসরি বিদ্যুতে রূপান্তর করে ব্যবহার করতে হয়। সোলার প্যানেল দিয়ে এটাকে কি করা হয়, বিদ্যুতে রূপান্তর করা হয়। এটা বাসা বাড়ির ছাদে কি করা হয়, লাগিয়ে রাখা হয়। তো উন্নত অনেক দেশে, বিশেষ করে চীন, জাপানে এরকম দেখা যাচ্ছে যে শত শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সোলার প্যানেল কি করা আছে, বসা আছে। বাংলাদেশে এখনো অতটা জনপ্রিয় হয় নাই। এরপর আছে বায়ু শক্তি। সৌরশক্তির পরেই যে শক্তি খুব দ্রুত গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে সেটা হচ্ছে বায়ু শক্তি। আমাদের দেশে আমরা এখনো বায়ু বিদ্যুতের বিশাল টারবাইন দেখে অভ্যস্ত নই, কিন্তু ইউরোপের অনেক দেশেই সেটা খুব পরিচিত একটা দৃশ্য, যেখানে বায়ু বিদ্যুতের বিশাল টারবাইন বসানো হয়। অর্থাৎ বিশাল বড় টারবাইন ঘুরে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেখান থেকে শুধু একটা থাম উপরে উঠে যায়, তাই মোটেও জায়গা নষ্ট হয় না। সেজন্য পরিবেশবাদীরা এটা খুব পছন্দ করেন। একটা বায়ু টারবাইন থেকে কয়েক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। বাতাস ব্যবহার করে যে শক্তি তৈরি করা হয় প্রতি বছর তার ব্যবহার বাড়ছে প্রায় 30% হারে। এই সংখ্যাটা কিন্তু মোটেই ছোট সংখ্যা নয়। তাহলে এটা এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো, কত শতাংশ হারে, 30% হারে বাড়তেছে। তার মানে এটা অনেক বড়। উইন্ডমিলের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো পয়েন্ট সেটা হচ্ছে উইন্ডমিল জাস্ট কি হয়, এরকম থাম একটা থাম থাকে। এই থামের উপর কি থাকে, অনেক বড় বড় কি থাকে, পাখা থাকে, অনেক বড় বড় পাখা। এটা তো অনেকে মানে 3টা পাখা থাকে এরকম। এইদিকে এইরকম একটা, এইদিকে একটা পাখা থাকে, এটা অনেকেই দেখছো। এইদিকে একটা পাখা থাকে আর একটা পাখা থাকে এরকম। এটা বায়ু বায়ুর বায়ুর শক্তিতে এটা কি ঘোরে, এবং এই যে যান্ত্রিক শক্তিটাকে ব্যবহার করে চুম্বক উৎপাদন করা হয়। আর যান্ত্রিক শক্তি চুম্বক উৎপাদন করা হয় না, চুম্বক শক্তি, এবং মূলত চুম্বক শক্তিকে ব্যবহার করেই বিদ্যুৎ শক্তি কি করা হয়, উৎপাদন করা হয়। 11 নম্বর অধ্যায়ে তোমরা পড়তে পারবা, কিভাবে জানতে পারবা যে কিভাবে বিদ্যুৎ শক্তি কি হয়, উৎপাদন হয়। তো এটা নিয়ে আমি এখন এখানে কথা বলতেছি না, ওখানেই আমরা কথা বলবো কিভাবে যে কোনো একটা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো আমরা সরাসরি পরের অংশে চলে যাই। এরপর আছে বায়োফুয়েল। বায়োমাসেরই একটা কি ভিন্ন রূপ। পৃথিবীর মানুষ বহুদিন থেকে পান করার জন্য অ্যালকোহল তৈরি করে আসছে। সেটা এক ধরনের জ্বালানি। ভুট্টা, আখ এ ধরনের খাবার থেকে জ্বালানির জন্য
অ্যালকোহল তৈরি করা মোটামুটি একটা গ্রহণযোগ্য পদ্ধতি। রান্না করার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেটা ডিজেলের পরিবর্তে ব্যবহার করা যায়। পৃথিবীতে অনেক ধরনের গাছপালা আছে যেখান থেকে সরাসরি জ্বালানি তেল পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশেই এটা নিয়ে গবেষণা হচ্ছে। অনেক দেশই যেমন ব্রাজিল এই ধরনের বায়োফুয়েল বেশ বড় আকারে ব্যবহার করতে শুরু করেছে। তো বায়োফুয়েল জিনিসটা কি? একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তির যে ফুয়েল, সেটা জ্বালানি যেটাকে আমরা বলতেছি, ওটাকে বলতেছি আমরা কি জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম ফুয়েল। সেটা হচ্ছে কি হাজার কয়েক লক্ষ বছর ধরে যে গাছপালা বা উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাটির নিচে কি চাপা পড়ে ফুয়েলে পরিণত হয়েছে। আর এই বায়োফুয়েলটা হচ্ছে সরাসরি কোনো উদ্ভিদের দেহ থেকে এক ধরনের কি উদ্ভিদ বা প্রাণী দেহ বা তার ফল বা এগুলো থেকে সরাসরি কি এমন একটা পদার্থ বের করা, এমন একটা পদার্থ পাওয়া যেটা সরাসরি কি করা যায়, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। যেমন অ্যালকোহল কি ভুট্টা আখ থেকে কি পাওয়া যায়, অ্যালকোহল পাওয়া যায়। এই অ্যালকোহল জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আবার সয়াবিনকেও বা সরিষার তেলকেও এটাকে অনেক সময় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই সয়াবিন সয়াবিন তেল, সরিষার তেল এগুলো কিন্তু কি না, জীবাশ্ম জ্বালানি না। এগুলো কিন্তু, এই তেলগুলো কিন্তু খনিতে পাওয়া যায় না, এগুলো বরং কি হয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে এই যে উদ্ভিদ থেকে প্রাপ্ত যে তেল বা তেল জাতীয় অন্য যে পদার্থ, যেমন এটা অ্যালকোহলের কথা বলছে, তো এগুলোকে যখন সরাসরি কি করা হবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, তখন সেগুলোকে বলা হবে বায়োফুয়েল। তো এগুলোর কি, এগুলো যেহেতু উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে, পৃথিবী আছে, ততদিন পর্যন্ত এগুলো উৎপাদন হইতেই থাকবে। সেক্ষেত্রে এগুলো কি নবায়নযোগ্য উৎস। ঠিক আছে? তো বায়োমাসের মতোই এটাও। বায়োমাস উদ্ভিদের দেহকে পুড়িয়ে বায়োমাস বায়োমাস ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর কোনো একটা উম, উদ্ভিদ এবং প্রাণী থেকে নিঃসৃত এক ধরনের সেই রস বা সেই তেল বা ওইখান থেকে রিফাইন করে একটা নতুন কোনো জিনিস তৈরি করে, যেমন অ্যালকোহল, সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করাটাকে বলা হচ্ছে বায়োফুয়েল। তাহলে বায়োফুয়েল এবং বায়োমাস এবং জীবাশ্ম জ্বালানি যেটা, এই জিনিস তিনটার পার্থক্য আমাদের বোঝা উচিত। এরপর হচ্ছে আমি এটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, ভূতাপীয় শক্তি যেটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইদানিং, এর আগে ছিল না, এটা নতুনভাবে আলোচনায় আসছে। সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ আরেকটি অংশ আছে ভূতাপীয় বা জিওথার্মাল শক্তি। অনেক সময় আসে জিওথার্মাল নম্বরে আমি দেখছি কয়েকটা বোর্ডে আসছে যে জিওথার্মাল এনার্জি কাকে বলে। তো জিওথার্মাল এনার্জি হচ্ছে সহজ কথায় পৃথিবীর অভ্যন্তরে যে গলিত লাভা, উত্তপ্ত গলিত লাভা আছে, সেগুলোর শক্তিটাই হচ্ছে কি ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। আমাদের পৃথিবীর ভেতরের অংশ উত্তপ্ত আগ্নেয়গিরি দিয়ে যখন সেটা বের হয়ে আসে আমরা সেটা টের পাই। তাহলে এই শক্তিটা অনেক সময় আগ্নেয়গিরি দিয়ে কি হয় বের হয়ে আসে। তাই কেউ যদি কয়েক কিলোমিটার গর্ত করে যেতে পারে তাহলেই তাপশক্তির একটা বিশাল উৎস পেয়ে যাবে। প্রক্রিয়াটা এখনো সহজ নয়, তাই ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়নি। কোনো কোনো জায়গায় তার ভূপ্রকৃতির কারণে যেখানে এ ধরনের শক্তি সহজেই পাওয়া যায় সেখানে সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। তো যেসব জায়গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় ওইখানে এটাকে সহজেই পাওয়া যায়। তো ওই সব জায়গায় অল্প বিস্তর এটাকে ব্যবহার করা শুরু হয়েছে। তারপরেও এটা একটা জটিল প্রক্রিয়া, তখন এগুলো অত্যন্ত উত্তপ্ত থাকে। তো এই শক্তিটাকে ব্যবহার করা টা এখন পর্যন্ত মানুষের জন্য কি হয় না, অতটা নিরাপদ হয় নাই, এই জন্য এটা অত জনপ্রিয় এখনো হয় নাই। তবে আস্তে আস্তে মানুষ এদিকে ঝুঁকতেছে। তো মানুষ আসলে সবকিছু শেষ করে ফেলবে পৃথিবীর। তো 4.4.3 শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব। এই যে শক্তির রূপান্তর হচ্ছে, আমরা বিভিন্ন শক্তিকে ব্যবহার করতেছি এবং পরিবেশের উপর এর একটা প্রভাব আছে। আমরা অলরেডি এর মধ্যে কিছু কিছু আলোচনা করছি যে পরিবেশের উপর এই শক্তির উৎসগুলো ব্যবহার করা এবং শক্তির যে এক রূপ থেকে আরেক রূপে দেই আমরা আমাদের নিজেদের স্বার্থে, এটা কি পরিবেশে আমাদের উপকার করলেও লং টার্ম কি আমাদের জন্য এটা উপকারী কিনা বা আমাদের পরিবেশের উপরে এটার কি ধরনের প্রভাব ফেলে। সারা পৃথিবীতেই এখন মানুষেরা পরিবেশ নিয়ে সচেতন হয়ে উঠেছে। উন্নতির জন্য দরকার শক্তি,
কিন্তু শক্তির জন্য অনেক সময় পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয়। পৃথিবীর মানুষ এখন যে পৃথিবীর মানুষ এখন যে কোনো শক্তি যে কোনোভাবে ব্যবহার করতে প্রস্তুত নয়। পরিবেশের ক্ষতি না করে, প্রকৃতির সাথে বিরোধ না করে পৃথিবীর মাঝে লুকানো শক্তিটুকু মানুষ ব্যবহার করতে চায়। তো মানুষ একটা সময় যথেষ্ট পরিমাণ কি করছে, শক্তি ব্যবহার করছে। ব্যবহার করে এখন তারা দেখছে যে পৃথিবী আসলে কি ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে মেরু অঞ্চলের যে বরফ সেটা গলা শুরু হয়ে গেছে। মেরু অঞ্চলের বরফ গলে পৃথিবীর সমুদ্রের কি হবে, পানির উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্র উপকূলবর্তী যে দেশগুলো আছে সেগুলো ডুবে যাবে। এটা বিশাল বড় একটা কি সমস্যা। তাছাড়া জলবায়ু নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে। এটা মানুষের জন্য, মানুষ, প্রাণী, উদ্ভিদ সবার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এই জন্য মানুষ এই বিষয়ে কি হয়েছে, অনেক সচেতন হয়েছে। বিষয়টা এইরকম না যে মানুষ অনেক ভালো হয়ে সচেতন হয়েছে। মানুষ যখন নিজের দেখতেছে যে আমরা আমাদের অল্প ক্ষণিক সময়ের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা লং টার্ম কি করতেছি, মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলতেছি এবং প্রাণী জগৎকে হুমকির মুখে ফেলতেছি। প্রাণী জগৎ হুমকির মুখে পড়লে আলটিমেটলি মানুষ হুমকির মুখে পড়বে। ফলে মানুষের এখন টনক নড়ছে। সো মানুষ এই বিষয়ে অনেক ধরনের সচেতনতা অবলম্বন করার চেষ্টা করতেছে। শক্তির রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এটাই সবচেয়ে বাজে প্রভাব ফেলে। এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি করা হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস। আমরা জানি গ্রিন হাউস গ্যাস জিনিসটা কি, যেটা তাপকে কি করে পৃথিবীতে ধরে রাখে, অর্থাৎ সূর্য থেকে আসা তাপটাকে বাইরে যেতে দেয় না। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। ফলে বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে যায় তাহলে সে কি করবে, পৃথিবীর যে তাপটা অনেক বেশি পরিমাণ তাপ কি করবে, সে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করে রেখে দিবে। ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ এই গ্যাস পৃথিবীতে তাপকে ধরে রাখতে পারে এবং এই কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। গ্রিন হাউস গ্যাস, তাহলে গ্রিন হাউস জিনিসটার সাথে কার্বন ডাই অক্সাইডকে তুলনা করা হলো কেন, এটা অনেকেই জানো, তারপরও আমি একটু যদি ব্যাখ্যা করি। শীত প্রধান দেশে তার আগে আমি একটা ইনফরমেশন দেই। তোমার কাঁচ, এই যে গ্লাস বা কাঁচ, এই জিনিসটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি, এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে সাধারণত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি করতে পারে, প্রবেশ করতে পারে। কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্যে দিয়ে কি করতে পারে না, পাস করতে পারে না। ঠিক আছে। যার ফলে সূর্য থেকে যে আলো আসে সেই সেই আলোর যে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলো, সেগুলো কাঁচের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। এরপর এখানে এই এই আলোটা যখন, যদি এই কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন গাছপালা থাকে বা অন্যান্য প্রাণী থাকে, এরা যখন এই আলোটাকে গ্রহণ করার পর এটাকে যখন আবার কি করে, ত্যাগ করে, তখন তুলনামূলক কি হয়, এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো তুলনামূলকভাবে কি বেড়ে যায়। ফলে এই যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক শক্তিটা, সেটা আর কাঁচের মধ্য থেকে বের হতে পারে না। ঠিক আছে। ফলে শীত প্রধান দেশে এই কৌশলটাকে তারা কাজে লাগায় কিভাবে, ওরা একটা কি করে, বায়ুরোধী বা কাঁচের ঘর বানায়। কাঁচের ঘর বানালে সূর্যের আলোর ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো সহজে কাঁচের মধ্যে কি করে, প্রবেশ করে। কিন্তু এই তাপ ওখানকার মানুষ, প্রাণী এবং অন্যান্য গাছপালা যখন গ্রহণ করার পর সেটা যখন তারা আবার যখন এই তাপটাকে কি করে, ছেড়ে দেয়, তখন সেটা অপেক্ষাকৃত বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে ছেড়ে দেয়। ফলে এটা আবার এই কাঁচের মধ্যে দিয়ে বের হতে পারে না। ফলে এই তাপটা কি থাকে, কাঁচের মধ্যেই থেকে যায়, ঘরের মধ্যে থেকে যায়। ফলে ঘরের উষ্ণতা আস্তে 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 উষ্ণতাটা কি বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি অনেকটা এরকম যে আলো ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, যার ফলে এর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যায়। এইভাবে শীত প্রধান দেশে ঘরকে কি করা হয়, গরম রাখা হয় এবং ওই ঘরগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে তোমার ইনডোর প্লান্ট লাগানো হয়।
ফলে বাইরে ঘাস বা অন্যান্য প্লান্ট যেগুলো ছোট ছোট আছে বা বড় গাছ হইলে বড় মানে একটু বেশি পরিমাণে কি করা হয়, উদ্ভিদ বা গাছ লাগিয়ে রাখা হয়। ফলে বাইরে থেকে এগুলাকে দেখলে কি হয়, সবুজ ঘর মনে হয়। এই জন্য অর্থাৎ এটাকে বলা হয় কি গ্রিন হাউস। অর্থাৎ এই বাসাটা কি বাইরে থেকে দেখলে সবুজ লাগে, তখন ভিতরে কি আছে, অনেক গাছপালা লাগানো থাকে। তো গাছপালা লাগানো থাকে যেন গাছপালা ওই আলোটা শোষণ করে আবার কি হয়, অপেক্ষাকৃত বড় তরঙ্গ করে তরঙ্গ দৈর্ঘ্য আকারে কি করে বাতাসে ছেড়ে দেয়। এই জন্য ওখানে গাছ লাগানো হয়। এই জন্য এই গাছটা এই ঘরগুলোকে বলা হয় কি গ্রিন হাউস। তার মানে গ্রিন হাউস কি করে, সামগ্রিকভাবে সূর্যের আলোকে কি করে অ্যাবজর্ব করে রেখে দেয়। এটা একটা কৃত্রিম প্রসেস। ঠিক একইভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস এই একই কাজটা করে। কার্বন ডাই অক্সাইড এই কাজটা কি করে, ন্যাচারাল প্রসেস। কার্বন ডাই অক্সাইড কি করে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের তুলনায় কার্বন ডাই অক্সাইডের গ্যাস ধারণ তাপ ধারণ ক্ষমতা বেশি। ঠিক আছে, যেমন আমরা পড়ছি পানির তাপ ধারণ ক্ষমতা কত, 4200, তাই না, এত জুল পার কেজি। তাহলে প্রতি কেজি পানি কি করে, প্রতি কেজি পানি এই পরিমাণ তাপ কি করতে পারে, নিজের মধ্যে জমা রাখতে পারে। এটা কি পানির তাপ ধারণ ক্ষমতা। তো একইভাবে গ্যাসের যে অন্যান্য যে বায়ুমণ্ডলের অন্যান্য যে গ্যাসগুলো আছে সেগুলোর তুলনায় কার্বন ডাই অক্সাইড তুলনামূলকভাবে কি বেশি তাপ নিজের মধ্যে ধরে রাখতে পারে। তো কার্বন ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি পৃথিবীতে বেড়ে যায়, তার মানে কি অধিক পরিমাণ গ্যাস বায়ুমণ্ডলে থেকে গেল, তখন কার্বন ডাই অক্সাইড তো বেশি পরিমাণ গ্যাস নিজের মধ্যে রাখতে পারে। তো পৃথিবীতে সাধারণত 0.03% কার্বন ডাই অক্সাইড আছে। এর পরিমাণ এর থেকে যদি বেড়ে যায়, তাহলে যত বেশি বাড়বে সেটা তত বেশি তাপ নিজের মধ্যে জমা রাখবে। আর ও যদি তাপ জমা রাখে, তাহলে সেটা আসলে আলটিমেটলি কি পৃথিবীর তাপমাত্রায় বাড়াই দিল, তখন সে তো পৃথিবীতেই থাকবে। তো এভাবেই এই জন্য কার্বন ডাই অক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যেটা আমি বললাম। সেই কারণে পৃথিবীর যেসব দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে আহ, এবং কৃষি জমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে, তার মাঝে বাংলাদেশ একটি। তো বাংলাদেশ আমরা জানি এটা একটা বদ্বীপ অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করছে। এই সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতাও খুব বেশি না। ফলে এই যে জলবায়ু প্রভাবের যে একটা ব্যাড ইফেক্ট, এটা বাংলাদেশ সবার আগেই হয়তো বা পাবে। এই মুহূর্তে পৃথিবীর সব দেশ মিলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ কমানোর চেষ্টা করছে। উন্নত কান্ট্রিগুলো অলরেডি 12টা বাধাই দিছে সব পৃথিবীর। এখন তারা অন্য দেশগুলোকে কার্বন ডাই অক্সাইড এবং নিজেরা কি করতেছে, কার্বন ডাই অক্সাইড কমানোর চেষ্টা করতেছে, অন্য দেশগুলোকেও কমাইতে বাধ্য করতেছে। কিন্তু নিজেরা অলরেডি পৃথিবীর 12টা বাধাই দিছে। এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড তারা নিঃসরণ করছে নিজের উন্নতির স্বার্থে, তখন তারা এসব চিন্তা করে নাই, এখন করতেছে। যাই হোক, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ হয় না। তাহলে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যেটা নিউক্লিয়াস থেকে আসে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় না, কিন্তু নিউক্লিয়ার বর্জ্য কার্বন ডাই অক্সাইড চেয়েও ভয়ঙ্কর। কিন্তু নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় এবং এদের তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয়, যেটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে এখান থেকে যে বর্জ্যগুলো আসে, এই বর্জ্যগুলো এর তেজস্ক্রিয়তার মাত্রা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্যান্সার হইতে পারে, ইমিডিয়েটলি মানুষ মারা যেতে পারে, ভয়াবহ একটা অবস্থা। তো এই বর্জ্যগুলোকে যদি নিরাপদ স্থানে আমরা রাখি, এই নিরাপদ স্থানে একটা নির্দিষ্ট সময় রাখলে, এটা একটা জায়গায় রাখলে সংরক্ষণ করলে এটা নিরাপদ হয়ে যায়। কিন্তু এই নিরাপদ মাত্রায় পৌঁছাইতে সেটা লক্ষ বছর লেগে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট 50, 100, 200 প্রজন্ম ঝুঁকির মধ্যে থেকেই যাবে। তো এটা খুব মানে এটা এটা থেকে বিপুল পরিমাণ শক্তি পাওয়া গেলেও এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জিনিস। আমরা জানি যে কিছুদিন আগে জাপানে ফুকুশিমায় যে তেজস্ক্রিয় চুল্লির মধ্যে, নিউক্লিয়ার চুল্লির মধ্যে যে ফাটল হয়েছে, সেই ফাটলের পর কি পরিমাণ ক্ষতি হয়েছে সেখানে। আর বোম নিক্ষেপের কথা বললাম না, তার কারণ এটা যুদ্ধের ক্ষেত্রে হয়েছে। বাট ন্যাচারালিও যদি কি হয়, মানে এমনি পৃথিবী কি আছে, শান্তিতে আছে, সেক্ষেত্রেও যদি পারমাণবিক চুল্লিতে ফাটল ধরে কখনো, তো এগুলো তো হইতেই পারে সাধারণ। তার কারণ মানুষের তো ভুল হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ত্রুটি থাকতেই পারে। তো একটু ত্রুটির জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যায়। তো আধুনিক প্রযুক্তির কারণে নিউক্লিয়ার শক্তি কেন্দ্র
অনেক নিরাপদ হলেও মাঝে মাঝে মানুষের ভুল কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে বড় দুর্ঘটনা ঘটে, মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। তার দুটি উদাহরণ আছে সাবেক সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল এবং জাপানের ফুকুশিমা, যেটা আমি বললাম। তো তার কারণ দুর্ঘটনা তো ঘটতেই পারে। তো এগুলো আরো বেশি ভয়াবহ। তুলনামূলকভাবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির ক্ষতিকর প্রভাব কম। তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হবে, তখন একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পরিবেশের ক্ষতি হয়, অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বাঁধের পরবর্তী এলাকায় তীব্র খরার সৃষ্টি হতে পারে। যেমন বাংলাদেশের উত্তর অঞ্চল যেটা আহ, ফারাক্কাবাদ, যেটা ফারাক্কাবাদ না, ভারত যেটা তোমার তিস্তা নদীর উপর যে বাঁধটা দিছে, এই বাঁধের ফলে বাংলাদেশ অংশ কি হয়েছে, খরার সৃষ্টি হয়েছে। ওই অংশে আমরা বর্ষাকালে সেচের পানি পাওয়া যায় না, নদী কি হয়ে যায়, অন্য মানে শুকনো মৌসুমে সেচের পানি পাওয়া যায় না। তো এই ধরনের যে পরিবেশ বিপর্যয়গুলো হয়, তবে অনবায়নযোগ্য শক্তির তুলনায় নবায়নযোগ্য শক্তির ক্ষতিকর প্রভাবটা একটু কম। এরপর হচ্ছে 4.5 শক্তির নিত্যতা এবং রূপান্তর। তো আমরা দেখলাম যে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই যে রূপান্তর হওয়ার সময় শক্তি কি, শক্তির যে পরিমাণ, এই পরিমাণটা কি একই রকম থাকে নাকি কমে নাকি বাড়ে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে শক্তির নিত্যতা বা কনজারভেশন। কনজারভেশন মানে কি, কোনো কিছু সংরক্ষিত থাকা, অর্থাৎ তার মানে শক্তি কি হয় না, কম বেশি হয় না, পরিমাণটা সংরক্ষিত থাকে। অ্যান্ড কনভারশন অফ এনার্জি, তাহলে এনার্জি কনভার্সনের ক্ষেত্রে শক্তির এনার্জির যে কনজারভেশনটা, এটাই নিয়ে এখানে আলোচনা করা হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি সেটি অবিনশ্বর, অর্থাৎ এই শক্তিটা কি হয় না, অবিনশ্বর মানে যেটা ধ্বংস হয় না, নশ্বর মানে হচ্ছে যেটা ক্ষয়প্রাপ্ত হয় বা ধ্বংস হয়। যেমন আমরা বলি যে এই দুনিয়া হচ্ছে কি নশ্বর দুনিয়ার, কোনো কিছুই স্থায়ী নয়। তো এখানে শক্তি কি আবার অবিনশ্বর বলতেছে। যাই হোক, পৃথিবী মহাবিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে তখন আলটিমেটলি সবকিছুই ধ্বংস হয়ে যাবে, বাট যতদিন মহাবিশ্ব টিকে আছে ততদিন পর্যন্ত শক্তির কি নাই, কোনো ধ্বংস হয় না। এই জন্য এই অর্থে শক্তিকে কি বলা হয়েছে, অবিনশ্বর বলা হয়েছে। এর কোনো ক্ষয় নেই, অর্থাৎ এটা কমেও না বাড়েও না, এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। একটা পাথর উপরে তুললে তার মাঝে স্থিতিশক্তি বা বিভব শক্তির জন্ম হয়। পাথরটা ছেড়ে দিলে বিভব শক্তি বা স্থিতিশক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে। মাটি স্পর্শ করার মুহূর্তে পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু মাটিকে স্পর্শ করার পর যখন পাথরটি থেমে যায়, তখন তার ভেতরে গতিশক্তিও থাকে না, বিভব শক্তিও থাকে না। তাহলে শক্তিটা কোথায় যায়? এই যে তাহলে কথা হলো, তাহলে শক্তি যদি ধ্বংসই না হয়, তাহলে আমরা মনে হয় বুঝলাম যে একটা বস্তুকে যখন উপরে তুললাম তখন সেটা বিভব শক্তি হিসাবে কি তার মধ্যে জমা হইলো। তাহলে যখন উপরে তুললাম তখন হইলো কি বিভব শক্তি। তাহলে এখানে কি হলো, বিভব শক্তি। আমরা যে শক্তিটা ব্যয় করলাম সেটা এর মাঝে বিভব শক্তি হিসাবে কি হলো, জমা হইলো। এরপর যখন ওকে ছেড়ে দিলাম তখন সেটা কি হলো, গতিশক্তি হিসাবে আবার কি রূপান্তরিত হয়ে নিচে নামলো। এরপর তো সে কি হইলো, থেমে গেল। তাহলে এবার শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হইল? একটু আগে যে বললাম শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না। তাহলে আমরা দেখি এটা কোথায় যায়। এটা কোথায় যায় আমরা জানি, কোনো জিনিস নিচে যদি পড়ে শব্দ হয়, তাপ হয়, আলো হয়, অনেক কিছু হয়। তো এইসব শক্তিতে কি হয়ে যায়, সেটা রূপান্তরিত হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো পাথরটা যখন মেঝেতে আঘাত করে তখন সেটি শব্দ করে। যেখানে আঘাত করেছে সেখানে তাপের সৃষ্টি করে, অর্থাৎ গতিশক্তিটুকু শব্দ কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই শব্দ, তাহলে শব্দ তাপ শক্তি বাতাসে কি বায়ুর তাপমাত্রা বাড়ায়, আর শব্দ শক্তি বাতাসের মধ্যে কি করে, গতির সঞ্চার করে। সেটা আবার আরেকজনের মধ্যে গতি সঞ্চার করে। এরকম করে কি বিষা এর মানে এর রূপান্তরটা কন্টিনিউয়াসলি কি চলতেই থাকে। তো এখানে ছবিগুলো দেখানোর চেষ্টা করছে। এরপর যদি আমরা দেখি পরের অংশটা, সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির ভেতরে রূপান্তরের উদাহরণটি চমৎকার। তাহলে আমরা দেখলাম একটা বস্তু উপরে উঠলে গতিশক্তি এবং নিচে যখন নামে ওই বিভব শক্তিটাকে আবার গতিশক্তিতে
রূপান্তরিত হয়। একটি ছোট পাথরকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে যদি আমরা এক পাশে একটু টেনে নেই, তাহলে সেটি তার স্থির অবস্থা থেকে একটু উপরে উঠে যায়, যাই বলে তার ভেতর বিভব শক্তির উদ্ভব হয়। এখন পাথরটা ছেড়ে দিলে তার ভেতরকার অসাম্য বলের জন্য সেটি তার স্থির অবস্থার দিকে যেতে থাকে এবং তার মাঝে গতির সঞ্চার হয়। ঠিক মাঝখানে যখন পৌঁছায় তখন তার বেগ থাকে সবচেয়ে বেশি, তাই সেটি থেমে না গিয়ে অন্যদিকে যেতে থাকে এবং বেগ নিঃশেষ না হওয়া পর্যন্ত উপরে উঠতে থাকে। অর্থাৎ তার ভেতরে আবার বিভব শক্তির জন্ম হয়। যখন এটি সবচেয়ে উঁচুতে গিয়ে পৌঁছায়, উঁচুতে পৌঁছে গিয়ে থেমে যায়, তখন তার বিভব শক্তির কারণে সেটি আবার স্থির অবস্থার দিকে যেতে থাকে। এভাবে পাথরটি দুলতে থাকে এবং স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তির মাঝে রূপান্তর হতেই থাকে। ঘর্ষণ এবং অন্যান্য কারণে শক্তি ক্ষয় না হলে এই প্রক্রিয়াটি অনন্তকাল চলতে থাকত। তো এই যে জিনিসটা, এটা সাধারণত কার ক্ষেত্রে বললো, একটা দোলনার ক্ষেত্রে, একটা দোলক, সরল দোলকের ক্ষেত্রে এই জিনিসটা কি ঘটে। তো একটা জিনিস যখন এরকম করে কি, এরকম করে একটা জিনিস যখন কি থাকে, তো একটা দোলনা, এই একটা জিনিস মনে করো যে এটাকে যখন কি করা হয়, একটুখানি কি করা হয়, এইখানে এইদিকে টেনে নিয়ে আসা হয় একটুখানি, এইভাবে কি এইদিকে যখন টেনে আনা হয় তখন কি হয়, একটুখানি যদি আমরা এই অবস্থান থেকে এই অবস্থানে টেনে নিয়ে আসি, তাহলে সে কি করে, দেখবে একটুখানি উপরে ওঠে। যে কোনো একটা জিনিসকে যদি আমরা ঘুরাই, তাহলে সেটা কি হয়, আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই যে তার মধ্যে কি হয়েছে, সে একটুখানি উপরে উঠে গেছে, কিন্তু এই যে এই হাইটের কারণে সে কি করে, তার মধ্যে উপরে উঠলে স্থিতিশক্তি জমা হইলো, এই স্থিতিশক্তি তার মধ্যে গতিশক্তির সঞ্চার করে, ফলে সে আবার এই দিকে আসে, আস্তে আস্তে এখানে সর্বোচ্চ গতিশক্তি হয়। কিন্তু গতি জড়তার কারণে সে এখানে থামতে না পেরে কি হয়, আবার উপরের দিকে গিয়ে উঠে যায়। ঠিক আছে, এই আবার উপরের দিকে সে উঠে যায়। যখন উপরের দিকে উঠে যায় তখন আজ একটা সময় কি সে থেমে যায়, যদিও সমান লেভেলে ওঠে। এরপর যখন থেমে যায় তখন তো অলরেডি সে কি করছে, ভূমি থেকে তার যে পজিশন আছে সেই পজিশন থেকে কি এতখানি উপরে উঠে গেছে, এই পরিমাণ উপরে উঠে গেছে। ফলে কি করে, তার বিভব শক্তির কারণে আবার নিচের দিকে নামে, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো গতিশক্তিতে রূপান্তরিত হইতে হইতে এই জায়গায় কি তার বেগ সর্বোচ্চ হয় এবং তার গতি জড়তার কারণে সে কি করে, আবার উল্টা দিকে যাইতে থাকে। এই যে বাতাস যদি না থাকতো, বাতাসের ঘর্ষণ বল যদি না থাকতো, তো এই যে গতিশক্তি এবং স্থিতিশক্তির যে রূপান্তরটা, এটা অনন্তকাল ধরে চলতে থাকতো এবং একটা জিনিস কখনোই কি থামতো না। আমরা সাধারণত, তোমরা অনেকে দেখে থাকবে, কিছু ঘড়ি আছে যেগুলোতে কি থাকে, একটা কাঁটা থাকে, সেটা নড়াচড়া করে। ওই ঘড়িগুলো সাধারণত একটা বায়ু শূন্য, ওই ঘড়িগুলোর ভিতরে অংশটা বায়ু শূন্য হয়। ফলে ওইটাকে টেনে একটু ছেড়ে দিলে ওটা সারা জীবন কি ওইভাবে সেটাকে সেকেন্ড দোলক বলে আর কি। 1 সেকেন্ড, একদিকে 1 সেকেন্ডে যায় আর একদিকে 1 সেকেন্ডে ফিরে আসে, তাহলে যাওয়া আসা মিলে মোট 2 সেকেন্ড। তো এই ধরনের ঘড়ি কিনতে পাওয়া যায়, ওই ঘড়িগুলোর ভিতরে বায়ু শূন্য করা থাকে, অর্থাৎ ওখানে বাতাসের তোমার কোনো ধরনের বাতাস থাকে না। ফলে ওটা একবার টেনে ছেড়ে দিলে ওটা সারা জীবন কি অমনে দুলতে থাকে। তো এটা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা দেখতে পাওয়া হয়তো বা। কাজেই শক্তির রূপান্তর খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। শুধু বিভব শক্তি এবং গতিশক্তির মাঝে যে রূপান্তর হতে পারে তা নয়, আমাদের পরিচিত সব শক্তি এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি, সেটি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, শুধু তার রূপ পরিবর্তন করে। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে শক্তির নিত্যতা সূত্রটা হচ্ছে কি, এই যে শক্তির যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তখন কিন্তু শক্তির পরিমাণটা কমেও না, বাড়েও না, একই পরিমাণ থাকে, শুধুমাত্র রূপটা পরিবর্তন হয়। এটাকে বলা হয় শক্তির নিত্যতার সূত্র। তাহলে চারপাশে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে শক্তি দেখি, সেটা কি হয় না, ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, শুধু তার কি হয়, রূপটা পরিবর্তন হয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির রূপান্তর যদি দেখি, আমরা আমাদের চারপাশে শক্তির রূপান্তরের অনেক উদাহরণ দেখি। যেমন বিদ্যুৎ শক্তি, এটা হচ্ছে সবচেয়ে হাইলি ইউজড, এখন সবচেয়ে বেশি আমরা এটা ব্যবহার করি।
যে শক্তি সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। শক্তি রূপান্তরের উদাহরণ দিতে হলে আমরা সবার আগে বিদ্যুৎ বা তড়িৎ শক্তির উদাহরণ দিই। তার কারণ এই শক্তিকে সবচেয়ে সহজে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। শুধু তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ শক্তি সরবরাহ করা সবচেয়ে সহজ। তো বিদ্যুৎ শক্তিটা এটা সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি একটা শক্তির রূপ। তার কারণ হচ্ছে এই শক্তি থেকে অন্যান্য শক্তিগুলো সহজে পাওয়া যায় এবং এটাকে পরিবহন করা সহজ। পরিবহনের ক্ষেত্রে এটার অপচয় কম হয়, অন্যান্য শক্তি পরিবহন করা কঠিন এবং অপচয়ও হয় বেশি। তো আমরা জানি এটা পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয়, আর এটাকে খুব সহজেই যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তর করা যায় এবং আমরা দৈনন্দিন জীবনে এটা অনেক বেশি ব্যবহার করি। তাই আমাদের চারপাশে নানা ধরনের শক্তি থাকার পরও আমরা আমাদের বাসায় অন্য কোনো শক্তি ব্যবহার না করে সবার প্রথমে তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি সরবরাহ করে থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক পাখা বা অন্যান্য মোটরে তড়িৎ বা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে দেখি। যদিও চৌম্বক শক্তি আসলে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি থেকে ভিন্ন কিছু নয়, তারপরেও আমরা মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে বিদ্যুৎ শক্তিকে প্রথমে চৌম্বক শক্তিতে রূপান্তর করে সেখান থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে দেখি। তাহলে এখানে একটুখানি টাচ দিছে যে চৌম্বক শক্তি এবং বিদ্যুৎ শক্তি আলাদা শক্তি না, তখন আমরা তড়িৎ চৌম্বক শক্তি হিসেবে একটা মৌলিক শক্তি পড়ছি। তো দুইটা শক্তির মানে দুইটা শক্তি মূলত একই শক্তি, একই জায়গা থেকে আসছে। তড়িৎ বল এবং চৌম্বক বল, যেটা আলাদা কোনো বল না। তাহলে এখানে কি হয়, আমরা যখন একটা বৈদ্যুতিক পাখা ঘুরাই সেখানে মূলত কি হয়, যে বিদ্যুৎ শক্তিটা আছে এই মোটরে বিদ্যুৎ শক্তি প্রথমে কি হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা কিভাবে হয়, এই শক্তি এই শক্তি এই শক্তিটা এখানে কি হয়, মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে যে আমাদের বিদ্যুৎ শক্তিটা আছে প্রথমে সেটা কি হয় চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর ওই চুম্বক শক্তি এবং বিদ্যুৎ শক্তির যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ায় তার মধ্যে যান্ত্রিক শক্তি তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটা আমরা 11 বা 12 অধ্যায়ে আমরা দেখব কিভাবে চুম্বক শক্তি এবং তড়িৎ শক্তির মিথস্ক্রিয়ায় একটা যান্ত্রিক শক্তির উদ্ভব ঘটে। ঠিক আছে, তো বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই রূপান্তরগুলো এমসিকিউতে অনেক সময় আসে, কোন যন্ত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা মাথায় রাখতে হবে। যেমন পাখায় বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক পাখায় কি হয়, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর হয়। বাল্ব বা তাহলে আর মোটরের ক্ষেত্রে একটা আলাদা জিনিস আছে, ওখানে কি হয়, বিদ্যুৎ শক্তি প্রথমে চৌম্বক শক্তিতে রূপান্তর হয়, তারপর সেই চৌম্বক শক্তি এবং বিদ্যুৎ শক্তি পারস্পরিক মিথস্ক্রিয়ায় যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা বৈদ্যুতিক বাল্ব বা এলইডিতে লেড লাইট যেটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তো এগুলো এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। শব্দ শক্তি তৈরি করার জন্য সাধারণত কোনো কিছুকে কাঁপাতে হয়, তার মানে এখানে আগে যান্ত্রিক শক্তি তৈরি করতে হয়, সেই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে কি হয় শব্দ শক্তি হয়। তাহলে যে যন্ত্রে শব্দ তৈরি হয় সেখানে মূলত কি করা হয়, বা কলিং বেলের কথা যদি বলি তাহলে সেখানেও মেনলি কি শব্দ প্রথমে কি হয় তোমার যেটা হয় বিদ্যুৎ শক্তি প্রথমে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়, সেই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে আমাদের মাথায় কি শব্দ শক্তি হিসেবে ট্রান্সফার হয়। মেনলি শব্দ শক্তি একটা যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির বিশেষ রূপ। তারপরও আমরা বলতে পারি স্পিকারে বিদ্যুৎ শক্তি কি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে স্পিকারের ক্ষেত্রে আমরা মাঝখানে মানে শব্দ শক্তিটা এক ধরনের যান্ত্রিক শক্তি, তার কারণ হচ্ছে কি শব্দ মূলত আমরা কি জানি কণার কম্পনের ফলেই কি হয় শব্দ শক্তি উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে যান্ত্রিক শক্তির একটা বিশেষ রূপ হচ্ছে কি শব্দ। তো এই জন্য আমরা স্পিকারে বলতে পারি যে এখানে বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি হয়। তো মেইনলি আর শব্দ শক্তি তো একটা যান্ত্রিক শক্তি। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যদি বহুপদীতে আসে সেক্ষেত্রে আমরা দুইটাই দেখাইতে পারি, আর যদি ক খ গ ঘ এর মধ্যে কোনটি সঠিক সেক্ষেত্রে শব্দ শক্তিটা যেহেতু প্রায়োরিটি পাবে তাহলে শব্দ শক্তি দেখাইতে হবে।
আবার যদি অনেক সময় বহুপদী আসে, বহুপদীতে মনে করো তোমার শব্দ শক্তিও দিয়েছে আবার যান্ত্রিক শক্তিও দিয়েছে, যে স্পিকারে কোনটি হয়। 1 নম্বরে দিয়েছে শব্দ শক্তি, 2 নম্বরে দিয়েছে যান্ত্রিক শক্তি, আর 3 নম্বরে মনে করো অন্য একটা দিয়েছে। তারপর বলছে কোনটি সঠিক, 1 2, তখন আমরা কি বলতে পারবো, 1 2 দুইটাই সঠিক। তার কারণ শব্দ শক্তি এবং যান্ত্রিক শক্তি দুইটাই, তার কারণ শব্দ শক্তি তো কি নিজেই একটা কি যান্ত্রিক শক্তি। তো আশা করি এই বিষয়গুলো তোমরা এইভাবে মাথায় রাখবা। আমরা সবাই আমাদের মোবাইলে টেলিফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ করি, তাহলে সেখানে কি হয়, সেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ব্যাটারিতে চার্জ কিন্তু রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যখন আমরা চার্জ করি তখন তড়িৎ শক্তি ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সেই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে আবার কি রিভার্স বিক্রিয়া করে আমাদের মোবাইলের মধ্যে বিদ্যুৎ শক্তি সাপ্লাই করে। ঠিক আছে, তাহলে এখানে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, আবার উল্টা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির রূপান্তর দুটাই কি করে ব্যাটারিতে করে। যখন আমরা চার্জ দেই তখন বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, যখন সেই ব্যাটারি ব্যবহার করে আবার ফোন চালাই তখন আবার কি হয়, এটা উল্টা হয়, তখন আবার রাসায়নিক শক্তি থেকে কি হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর আছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। শক্তি রূপান্তরের উদাহরণ হিসেবে গুরুত্বপূর্ণ শক্তি নিশ্চয়ই রাসায়নিক শক্তি। আমরা আমাদের বাসায় রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করি সেটা রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ। তো রাসায়নিক শক্তিটাও আমরা আমাদের লাইফে কি প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাই। অর্থাৎ যত ধরনের জ্বালানি আছে মেইনলি, যখন জ্বালানি পুড়িয়ে যখন আমরা কি করি তাপ এবং আলো উৎপন্ন করি, মোমবাতি জ্বালাই, তারপর লাকড়ি পোড়াই, এগুলো সবই মূলত কি রাসায়নিক শক্তি। তার কারণ আমরা জানি যে কোনো জিনিসের সাথে কার্বন ডাই অক্সাইডের যে বিক্রিয়া সেটাকে দহন বলা হয়, এবং এই দহন প্রক্রিয়ায় আলো এবং তাপ উৎপন্ন হয়, এবং ওইটাকেই আমরা কি করি রান্নার কাজে ইউজ করি। সেই কারণে আমাদের বাসায় বৈদ্যুতিক শক্তি ব্যবহার করার সাথে সাথে গ্যাসও ব্যবহার করা হয়। এই যে গ্যাস জ্বালিয়ে যে আমরা তাপ এবং আলো উৎপন্ন করি, রাসায়নিক শক্তিকে তাপে রূপান্তর করার কারণে আমরা আলোও পেয়ে থাকি। মোমবাতির আলো তার একটা উদাহরণ। তাহলে মোমবাতিতে কি হয়, মোমবাতি এবং মোম এবং অক্সিজেনের বিক্রিয়ায় তাপ এবং আলো উৎপন্ন হয়। গ্যাস, পেট্রোল, ডিজেল বা এ ধরনের যত জ্বালানি আছে যেগুলো আমরা ব্যবহার করে আমরা নানা রকম ইঞ্জিনে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি, এগুলো সবই কি রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়। যদিও ভালো করে দেখলে আমরা দেখব রাসায়নিক শক্তি প্রথমে তাপ শক্তি এবং সেই তাপ শক্তি আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে একটা যন্ত্রের মধ্যে কি হয়, তেল পুড়ে আগে কি হয় তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপ শক্তি দিয়ে আবার কি হয় যন্ত্রের মধ্যে যান্ত্রিক শক্তি হয়। তার মানে আমাদের যখন একটা মোটরসাইকেল বা গাড়ি বা ইঞ্জিন চলে সেখানে কি হয়, প্রথমে তেল পুড়ে, এটা হচ্ছে তেল পুরাটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া, এবং সেখানে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, এবং এই রাসায়নিক শক্তি থেকে কি হয়ে যায় তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। এরপর সেই তাপ শক্তি পরবর্তীতে কি হয় আবার যান্ত্রিক শক্তি হিসাবে গাড়িকে কি করে রান করায়। ঠিক আছে, এটা হচ্ছে কি যখন যে যন্ত্রগুলো জ্বালানি দিয়ে চলে। আবার যেগুলো এই যে ব্যাটারি দিয়ে যে গাড়িগুলো চলে আজকাল অনেক জনপ্রিয়, অটো রিক্সা বা শুধু অটো যেগুলোকে বলে, সেগুলোতে কি হয় ওই যে ব্যাটারির মতো, সেখানে রাসায়নিক প্রথমে বিদ্যুৎ শক্তি কি হয় রাসায়নিক শক্তি হিসেবে তোমার জমা হয় ব্যাটারিতে, পরে ওই ব্যাটারির রাসায়নিক শক্তিটা পরে আবার কি করে গাড়ির মধ্যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তবে আধুনিক প্রযুক্তির যুগে রাসায়নিক শক্তির রূপান্তরের সবচেয়ে বড় উদাহরণটি হচ্ছে ব্যাটারি। এই যে রাসায়নিক শক্তির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাটারি, যেটা একটু আগে আলোচনা করলাম আমি, যেখানে এই শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মোবাইল টেলিফোন থেকে শুরু করে গাড়ি কিংবা ঘড়ি থেকে মহাকাশযান, এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ব্যাটারি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়নি। তাহলে এগুলো সব জায়গাতেই কি করা হয়, ব্যাটারিতে প্রথমে রাসায়নিক শক্তি হিসেবে বিদ্যুৎ শক্তি জমা রাখা হয়, পরবর্তীতে সেই রাসায়নিক শক্তিকে আবার কি করা হয় বিদ্যুৎ শক্তিতে
রূপান্তরিত করা হয়, সেটা দিয়ে আবার কি করা হয়, অনেক সময় গাড়িগুলোর ক্ষেত্রে সেটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর অন্যান্য যন্ত্রের ক্ষেত্রে, ব্যাটারি মোবাইলের ক্ষেত্রে এখানে আলোক শক্তি হয় বা তাপ শক্তি হয়, মোবাইল যখন গরম হয়, তো এরকম বিভিন্ন ধরনের শক্তিতে তারপর রূপান্তর হয়। কিন্তু কমনটা হচ্ছে কি, বিদ্যুৎ থেকে রাসায়নিক, রাসায়নিক থেকে বিদ্যুৎ। তার মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে ব্যাটারিতে যে শক্তি চার্জ করার ক্ষেত্রে যে শক্তি জমা রাখা হয়, সেই জমা রাখার ওয়েটা হচ্ছে কি রাসায়নিক শক্তি। তার মানে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখা হয়। আর চার্জিং এর ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার যখন ডিসচার্জিং হয়, অর্থাৎ এটা যখন ইউজ হয়, তখন রাসায়নিক শক্তি থেকে আবার অন্যান্য শক্তি প্রয়োজনীয়, যদি সেটা গাড়ি চলে তাহলে যান্ত্রিক শক্তি, যদি মানে আগে বিদ্যুৎ শক্তি হয়, রাসায়নিক ব্যাটারি কি যখন আবার ইউজ করা হয় তখন ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি হয় উল্টাভাবে, তারপর সেই বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বা অন্যান্য শক্তি হিসেবে পাওয়া যায়। আলো পাওয়া যায় যদি লাইট জ্বালানো হয় ব্যাটারি দিয়ে, গাড়ি চালাইলে সেটা যান্ত্রিক হয়। তো তার মানে এখানে কমন প্রক্রিয়াটা হচ্ছে, প্রথমে জমা রাখা হয় কি, প্রথমে হচ্ছে ইলেকট্রিক শক্তি, অর্থাৎ বিদ্যুৎ, প্রথমে হচ্ছে কি বৈদ্যুতিক শক্তি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি। এখান থেকে হচ্ছে তোমার কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জি থেকে যখন এটা হচ্ছে কি জমা রাখার প্রসেস, ইলেকট্রিক থেকে কেমিক্যাল, এরপর যে এনার্জি সেটা হচ্ছে কি আবার ওখান থেকে কি হয়, যখন ব্যবহার করা হয় তখন ইলেকট্রিক থেকে কি, কেমিক্যাল থেকে ইলেকট্রিক, তারপর সেই ইলেকট্রিক শক্তি কি হয় ওই যন্ত্রের উপর নির্ভর করে, সেটা তাপ হইতে পারে, হিটারের ক্ষেত্রে আলো, যদি ব্যাটারি সেট দিতে হয় আর কি, আলো হতে পারে, লাইটে আলো তাপ দুটাই হয়। এবার গাড়ির ক্ষেত্রে কি হইতে পারে, এটা যান্ত্রিক হইতে পারে। তো এইরকম, তাহলে তার মানে কি এই যে কমন ব্যাটারিতে এই কমন প্রক্রিয়াটা সবসময় ঘটে, ঠিক আছে। তো এর পরের অংশে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি তাপ শক্তি বা হিট এনার্জি। পরিমাণের দিক থেকে বিবেচনা করলে নিঃসন্দেহে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর হয় তাপ শক্তি থেকে। তাহলে শক্তির রূপান্তর হয় কোত্থেকে, তাপ শক্তি থেকে। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ পাইলাম, সবচেয়ে কোনটি বেশি, সবচেয়ে কোনটি কম, যেটা সবচেয়ে সাধারণ রূপ, সবচেয়ে সাধারণ রূপ কোনটা, যান্ত্রিক। তাহলে এখানে কয়েকটা জিনিস পাইলাম, সবচেয়ে সাধারণ রূপ, সাধারণ রূপ হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি যান্ত্রিক। আর সবচেয়ে বেশি ইউজড যেটা, যেটাকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি বিদ্যুৎ শক্তি, ঠিক আছে। আর এখন আমরা পড়লাম সবচেয়ে বেশি রূপান্তর করা হয়, সবচেয়ে বেশি কি করা হয়, রূপান্তর করা হয় কোন শক্তি থেকে, তাহলে সেটা হচ্ছে তাপ শক্তি। তাহলে মাথায় রাখবে সবচেয়ে বেশি তিনটা ক্রাইটেরিয়া আছে, সব সাধারণ রূপ যেটা, সেটা হচ্ছে যান্ত্রিক, সবচেয়ে বেশি ইউজ করা হয় কি বিদ্যুৎ শক্তিকে, আর রূপান্তর করা হয় কোন শক্তি থেকে অন্যান্য শক্তিকে রূপান্তর করা হয়, সেটা হচ্ছে তাপ শক্তি। অর্থাৎ তাপ শক্তিকে সবচেয়ে বেশি অন্যান্য শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর হয় তাপ শক্তি থেকে, তাপ শক্তিতে না, তাপ শক্তি থেকে অন্যান্য শক্তি রূপান্তরিত হয় সবচেয়ে বেশি। যাবতীয় যন্ত্রের, যাবতীয় ইঞ্জিনে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। তার কারণ আমরা যত ধরনের জীবাশ্ম জ্বালানি আছে, যে যে যন্ত্রগুলোতে জীবাশ্ম জ্বালানি ইউজ করা হয়, প্রত্যেকটাতেই একটা কমন ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগে তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপ শক্তি পরবর্তীতে আলো হইতে পারে, তারপর যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। তো যে কোনো যন্ত্রের ক্ষেত্রে এটা একটা কমন ঘটনা। থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদনের উদাহরণ থাকলেও প্রকৃতপক্ষে প্রায় সব ক্ষেত্রেই তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। তাহলে থার্মোকাপলটা মাথায় রাখবো। থার্মোকাপলে কি করা হয়, থার্মোকাপলে দুইটা ভিন্ন ধাতব পদার্থ থাকে, তাদের সংযোগ স্থলে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে দুইজনের দুই ধরনের রোধ থাকার ফলে তারা কি হয়, ওখানে বিদ্যুৎ
প্রবাহ তৈরি হয়ে যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিভব পার্থক্য তৈরি হয় এবং বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। তো এইখানে সরাসরি তাপ থেকে কি হয়, বিদ্যুৎ ক্ষেত্র হয়, বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। কিন্তু অন্যান্য যে বিদ্যুৎ প্রবাহ তৈরি করার যে যন্ত্রগুলো আছে, যেটা আছে জেনারেটর, সেই জেনারেটরগুলোতে সাধারণত কি করা হয়, যান্ত্রিক তাপ শক্তি দিয়ে আগে কি করা হয়, ডিজেল ইঞ্জিন চালানো হয়। জেনারেটরে যেটা করা হয়, জেনারেটরে কি করা হয়, প্রথমে একটা ডিজেল ইঞ্জিন কি করা হয়, চালানো হয় কি দিয়ে, ডিজেল দিয়ে। জেনারেটরের ক্ষেত্রে কি হয়, ডিজেল ইঞ্জিন, ডিজেল পুড়িয়ে কি করা হয়, ডিজেল, তাহলে ডিজেল পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়, সেই তাপশক্তি দিয়ে জেনারেটর কি করা হয়, চালানো হয়। এবার জেনারেটর দিয়ে কি করা হয়, একটা টারবাইনকে ঘোরানো হয়। টারবাইন বলতে আর্মেচার, যেটাকে বিদ্যুৎ উৎপাদন করে এটাকে আর্মেচার বলে। বারবার বলতেছি, এটা পরের আছে। তো আর্মেচারকে ঘুরিয়ে কি করা হয়, সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে এখানে কি হলো, এই যে তাপ শক্তি থেকেই কি হলো, যান্ত্রিক শক্তি হইলো। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। তার মানে এখানে তাপ সবসময় একটা কমন শক্তি হিসেবে মাঝখানে থাকে। পরিবেশ রক্ষা করার জন্য আমরা আজকাল শক্তির অপচয় করতে চাই না, তাই তাপ দিয়ে আলো তৈরি হয় সেরকম লাইট বাল্ব আজকে ব্যবহার না করে আজকাল অধিক বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করা হয়। অর্থাৎ তাপ দিয়ে যখন আলো তৈরি করা হয়, এরকম বাল্ব আজকাল কম ব্যবহার করা হয়। তার কারণ তাপ দিয়ে অন্য শক্তিকে, তাপ তাপ এখানে একটা বিষয়, তাপকে সবচেয়ে বেশি অন্য শক্তিতে রূপান্তরিত করা হলেও তা এখানে অপচয়ের পরিমাণ অনেক বেশি হয়। প্রচুর পরিমাণে তাপ কি হয়, বায়ুমণ্ডলে চলে আসে। যখন তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা হয়, তখন তাপের একটা বড় অংশ কি হয়, নষ্ট হয়ে যায়। এখানে অপচয়ের হার অনেক বেশি। এই জন্য আজকাল ওই ধরনের লাইট ব্যবহার করা হয় না। আমরা মোমবাতির শিখায় রাসায়নিক শক্তিতে সৃষ্ট তাপের কারণে উত্তপ্ত গ্যাসের কণা বা বাল্বের ফিলামেন্টে তাপকে আলোক শক্তিতে রূপান্তর হতে দেখি। তাহলে তো আমরা এগুলো কিভাবে তাপশক্তি থেকে আলো হয় সেটা আমরা দেখতেছি। বাল্বের ক্ষেত্রে হয় এটা, এবং মোমবাতির ক্ষেত্রেও এটা হয়। এখানে তাপশক্তি কি হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর আছে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। এটা হচ্ছে সবচেয়ে বেশি কি সাধারণ রূপ, শক্তির সবচেয়ে সাধারণ রূপ। জেনারেটর যখন বিদ্যুৎ তৈরি করে, তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। ঘর্ষণের কারণে সবসময় তাপশক্তি তৈরি হচ্ছে, সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ ঘর্ষণ যখন হয়, ঘর্ষণের কারণে তাপশক্তি রূপান্তরিত হয়। এখানে কি যান্ত্রিক ঘর্ষণ তো যান্ত্রিক শক্তির কারণেই হয়। যখন চলে তখন কি হয়, গতির বিপরীতে বাধা দেয়। তাহলে এখানেও মেনলি কি হচ্ছে, যান্ত্রিক শক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো যান্ত্রিক শক্তি যখন ওই যে তারের কুণ্ডলীর মধ্যে একটা চুম্বককে ঘোরানো হয়, তখন এই চুম্বক শক্তি এবং বিদ্যুৎ শক্তির পারস্পরিক মিথস্ক্রিয়ায় এখানে যান্ত্রিক শক্তির উৎপন্ন হয়, বিদ্যুৎ শক্তির উৎপন্ন হয়, নতুন একটা শক্তি, বিদ্যুৎ শক্তি। এরপর হচ্ছে আলোক শক্তি। আলো হচ্ছে আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গের একটা নির্দিষ্ট মাত্রার তরঙ্গ দৈর্ঘ্য আমরা চোখে দেখতে পাই, সেটাকে আমরা বলি আলো। এর চেয়ে বেশি এবং কম তরঙ্গ দৈর্ঘ্য প্রকৃতিতে রয়েছে এবং আমরা নানাভাবে তৈরিও করছি। যেমন আলোতে কিন্তু একটা বিশাল রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের থাকে, তরঙ্গ থাকে। আমরা এর ক্ষুদ্র একটা অংশ চোখে দেখতে পাই। তো আর বড় একটা অংশের তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা দেখতে পাই না, কিন্তু ওটা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। যেমন মাইক্রোওয়েভ ওভেনে আমরা এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে তাপশক্তিতে রূপান্তর করি। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে মাইক্রোওয়েভের ক্ষেত্রে কোন তরঙ্গ ব্যবহার করা হয়। তাহলে এখানে অনেকেই আমরা মনে করতে পারি মাইক্রোওয়েভ যেহেতু কি বিদ্যুতে চলে, তার মানে মনে হয় এখানে কি বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। বাট এখানে ফর ইওর কাইন্ড ইনফরমেশন তোমরা মাথায় রাখবা, ওইখানে আগে বিদ্যুৎ শক্তিকে কি করা হয়, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ আলোক শক্তিতে কি করা হয়, রূপান্তরিত করা হয় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে। সেই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে
তাপশক্তিতে রূপান্তর করে জিনিসপত্রকে কি করা হয়, গরম করা হয়। তবে ওভেনে আরো একটা অপশন আছে, সেটাকে বলা হয় কনভেকশন মোড বলে। ওই মোডে আবার কি করা হয়, বিদ্যুৎ শক্তিকে সরাসরি তাপশক্তিতে রূপান্তর করা হয়। যখন গ্রিল বানানো হয় তখন সাধারণত কনভেকশন মোড ইউজ করা হয়। আর অন্যান্য জিনিস গরম করার ক্ষেত্রে জেনারেল মোড ইউজ করা হয়, সেখানে এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গটাকেই ব্যবহার করা হয়। ঠিক আছে। আজকাল সোলার সেল ব্যবহার করে সরাসরি আলো থেকে, সোলার প্যানেল যেটাকে বলতেছে, সোলার প্যানেল ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, এটা আমরা জানি। এখন যদিও ফটোগ্রাফিক কাগজ ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিন্তু আমরা সবাই জানি আলোক সংবেদী ফটোগ্রাফিক ফিল্মে আলোর উপস্থিতি রাসায়নিক শক্তির জন্ম দেয়। তাহলে আগে ফটোগ্রাফিক ফিল্ম ছিল, সেখানে যখন তোমার ছবি উঠানো হতো তখন সেখানে কি হইতো, আলোর আলোক শক্তি রাসায়নিক শক্তি দেখিয়ে হইতো রূপান্তরিত হইতো। তাহলে এটা মাথায় রাখা যেতে পারে যে ফটোগ্রাফিক প্লেটে কি হয়, ফটোগ্রাফিক প্লেটে আলো কি হয়, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাস বা ভর জিনিসটা কি, ভর শক্তির রূপান্তর হয়তো বা বলছে এখানে। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের শক্তির রূপান্তরের মাঝে হঠাৎ করে ভর শব্দটি দেখে চমকে উঠেছো। তাহলে ভর কেন, শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায়, ভর তো শক্তি না, ভর তো আলাদা জিনিস। সেক্ষেত্রে ভরের আলোচনাটা কিভাবে আসলো, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন দেখাইছেন যে ভরকেও কি করা হয়, সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায়, অর্থাৎ তখন আর ভরের অস্তিত্বই থাকে না। আমরা যখন শক্তিকে বোঝাই তখন কখনো সরাসরি ভরকে শক্তি হিসেবে কল্পনা করি না, কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিক সূত্র দিয়ে দেখিয়েছেন ই সমান এম সি স্কয়ার, এবং এই সূত্রটি দিয়ে ভরকে শক্তিতে রূপান্তরের সম্ভাবনার কথা জানিয়েছেন। নিউক্লিয়ার বোমাতে ভর থেকে শক্তি রূপান্তর করা হয়েছিল, সেখানে প্রচণ্ড তাপ, আলো এবং শব্দ শক্তি হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংস করে দিয়েছিল। শক্তির রূপান্তরের এই পদ্ধতিটি শুধু বোমাতে নয়, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হয়। তাহলে এখানে কি করা হয়, একটা বস্তুকে সম্পূর্ণরূপে কি করা হয়, শক্তিতে রূপান্তর করা হয়। যেমন একটা বস্তুকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয়, সেটা হয় ই সমান এম সি স্কোয়ার। অর্থাৎ একটা 1 কেজি ভরের বস্তুকে যদি শক্তিতে রূপান্তর করা পসিবল হয়, তখন সেখান থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে, ও তার ভর ইন্টু সি স্কোয়ার, মানে আলোর বেগ। তাহলে আলোর বেগ আছে কি 10⁸ মিটার পার সেকেন্ড, তার উপর কি স্কোয়ার। তাহলে কি পরিমাণ শক্তি, 3×9 গুণন 10⁻16 জুল শক্তি কি হবে। তাহলে 1 কেজি বস্তুকে যদি কখনো কি করা যেতে পারে, সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যেতে পারে, তাহলে 9 × 10⁻16 জুল শক্তি পাওয়া সম্ভব। এই পুরো ভরটা কি হয়ে যাবে, শক্তিতে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ বস্তুটার অস্তিত্ব থাকবে না, পুরো বস্তুটা কি হয়ে যাবে, শক্তিতে রূপান্তর হয়ে যাবে। এবং এটা বিপুল পরিমাণ শক্তি, এই জন্য পারমাণবিক বোমাগুলো কি হয়, এতটা শক্তিশালী হয়, তখন সেখানে একটা বস্তুর ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয়। এই জন্য প্রচুর পরিমাণে শক্তি সেখানে কি হয়, নির্গত হয়। তাপশক্তি তৈরি হলেও সেই তাপকে ব্যবহার করে বাষ্প, এবং বাষ্পকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে সেই টারবাইন দিয়ে জেনারেটর দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে সাধারণত একটা জেনারেটরে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে কি, প্রথমে জ্বালানি থেকে তাপশক্তি হয়, সেই এখানে সরাসরি তাপশক্তি তৈরি হয়। যাই হোক, তাহলে সেখানে কি হয়, এখানে আমি একটা জিনিস করছি, সেখানে হচ্ছে কি একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়, এই নিউক্লিয়ার শক্তিটাকে ভর থেকে ব্যবহার করা হয়। তাহলে এই ভর থেকে আমরা যে শক্তিটা পাই, ভর থেকে এই যে বিপুল পরিমাণ শক্তি, এই ভরটা সরাসরি কি হিসাবে পাওয়া যায়, তাপশক্তি হিসেবে পাওয়া যায়। ঠিক আছে। পরবর্তীতে এই তাপশক্তিটাকে কি করা হয়, ব্যবহার করা হয়, ব্যবহার করে বাষ্প তৈরি করা হয়। অর্থাৎ এই তাপ দিয়ে কোনো পানিকে কি করা হয়, বাষ্পীভূত করা হয়। সেই বাষ্পকে একটা তোমার চিকন নলের মধ্যে দিয়ে, যেটা নিঃসরণ প্রক্রিয়ায় কি করা হয়, একদিকে প্রচণ্ড বেগে বের করে দেওয়া হয়। আর সেই বাষ্পের যে স্রোত, তার সামনে কি রাখা হয়, একটা টারবাইন রাখা হয়। সেই টারবাইনটা বাষ্পের স্রোতের কারণে কি হয়, বাষ্পের প্রচণ্ড বেগের কারণে সেটা ঘুরে সেই টারবাইনের অপর প্রান্ত কি করা হয়, একটা
অশ্বক্ষুরাকৃতি চুম্বকের মধ্যে কি করা হয়, ঘোরানো হয়, যেটাকে অ্যামেচার বলা হয়। এই অ্যামেচারের মাধ্যমে সেটাকে ঘোরানো হয়। ফলে কি হয়, যখন এই অ্যামেচারটা কি করে, একটা চুম্বকের মধ্যে ঘোরে, তখন চুম্বক ক্ষেত্র এবং এই যে যান্ত্রিক শক্তি, এই দুইটার মিথস্ক্রিয়ায় সেখানে কি হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তো তো এখানে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো তোমরা মাথায় রাখবা। তাহলে নিউক্লিয়ার শক্তি থেকে, বা সরি, ভর শক্তি, এটা নিউক্লিয়ার শক্তি আর কি, ভর থেকে যখন শক্তি উৎপন্ন করা হয়, এখানে মূলত নিউক্লিয়ার বিক্রিয়ায় ঘটে। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো কি হয়ে যায়, এখানে এটাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে সহজ কথা, এর ভিতরে এত কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে মূলত নিউক্লিয়ার বিক্রিয়া, যখন ভরকে শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে সেখানে প্রথমে তাপ শক্তি হয়, ঠিক আছে। সেই তাপশক্তি পরবর্তীতে কি হয়, ব্যবহার করে পানিকে বাষ্পে পরিণত করা হয়। তাহলে সেই বাষ্পকে পরবর্তীতে কি করা হয়, সেই বাষ্পের গতিশক্তিকে ব্যবহার করে, এটাকে প্রচণ্ড বেগে বের করে সেই বাষ্পের গতিকে ব্যবহার করে একটা টারবাইনের মধ্যে কি করা হয়, যান্ত্রিক শক্তি রূপান্তর করা হয়। সেই যান্ত্রিক শক্তিকে পরবর্তীতে কি করা হয়, বিদ্যুৎ শক্তি এবং এই যান্ত্রিক শক্তির সমন্বয়ে কি করা হয়, চৌম্বক শক্তি এবং এই যান্ত্রিক শক্তির সমন্বয়ে আবার বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, ঠিক আছে। তো এই প্রসেসে শক্তি উৎপন্ন হয়। তো শক্তির উৎপন্ন, শক্তি এক শক্তি থেকে আরেক শক্তি আসে, আমরা যত সহজে জিনিসগুলোকে পাই, আসলে ভিতরে কি থাকে, অনেক জটিল জটিল প্রসেস থাকে। তো এর পরের অংশ দেখি, শক্তির এই ধরনের রূপান্তর আমাদের চারপাশে ঘটতে থাকলেও আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। শক্তি থাকলেই কিন্তু সবসময় সেই শক্তি ব্যবহার করা যায় না। এই যে শক্তি প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা চাইলেই সেটাকে ব্যবহার করতে পারি না। তার কারণ আমাদের ব্যবহার করার জন্য এটাকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে রূপান্তর করতে হয়, তারপর সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সো এই প্রসেসগুলো কি না অতটাও জটিল, মানে সহজ না, এগুলো জটিল। যেমন কিছু কিছু শক্তি আছে, পৃথিবীর সমুদ্রে বিশাল পরিমাণ কি আছে, তাপশক্তি রয়েছে, সেই তাপশক্তি কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তারপর ঘূর্ণিঝড়ে মাঝে মাঝে সেই শক্তি নগর লোকালয় কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে সমুদ্রের ঢেউয়েও কি আছে, প্রচুর পরিমাণে শক্তি আছে। যদিও সেই ঢেউ ব্যবহার করে অনেক সময় আমরা জাহাজ চালাইতে পারি, বাট এটাকে আমরা সম্পূর্ণরূপে নিজেদের কাজে ব্যবহার করতে পারি না, এবং এখানকার তাপশক্তিটা ব্যবহার করতে পারি না। কিন্তু এই যে ঢেউয়ের শক্তি, এই যে তাপ শক্তি, এটা মাঝে মাঝে কি করে, আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো তৈরি করে, আমাদের ক্ষতি করে। আবার যখন এই শক্তিকে একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়, তখন শক্তির খানিকটা অপচয় হয়। আসলে খানিকটা না, এখানে প্রচুর পরিমাণে শক্তি অপচয় হয়। বিশেষ করে ইঞ্জিনগুলোতে, যেগুলো তাপ ইঞ্জিন, যেগুলোতে এই যে তোমার জ্বালানি ব্যবহার করে, যেগুলোতে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়, এগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে শক্তি কি হয়, অপচয় হয়। দেখা যাচ্ছে একটা পেট্রোল ইঞ্জিনের যান্ত্রিক মানে দক্ষতা সাধারণত তার কয় পার্সেন্ট, 15, 20, 30%ও ব্যবহার করতে পারে না, বাকিগুলো সব কি করে হয়ে যায়, অপচয় হয়ে যায়। যদিও কার্নো ইঞ্জিন উনি বানাইছিলেন, ডিজাইন করেছিলেন 100%-এর জন্য, কিন্তু কার্নো ইঞ্জিন তো বাস্তবে 100% কাজ করে না, ওইটাকে আইডল ধরে বানানো হয়, তারপরে ওর আশেপাশেই বাস্তবে যায় না। আচ্ছা, যাই হোক, এরপরের অংশটা যদি এরপর যদি আমরা দেখি, তাহলে মূলত এই অপচয়টা হয় তাপশক্তিতে, এবং সেটা আমরা ব্যবহার করার জন্য ফিরে পাই না। তাহলে বিষয়টা হচ্ছে, যদিও সবচেয়ে বেশি পরিমাণ শক্তি রূপান্তর হয় তাপশক্তি থেকে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার ওয়েস্ট ওয়েস্ট অর দি ওয়ে, এখানে সবচেয়ে, এই ওয়েতে সবচেয়ে বেশি তাপশক্তি ওয়েস্ট হয়, ঠিক আছে। তো শক্তির এই অপচয়টি আসলে প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, এটি পদার্থবিজ্ঞানের বেঁধে দেওয়া নিয়ম। তাহলে বিষয়টা এইরকম না যে আমরা হয়তো বা আমাদের সীমাবদ্ধতার কারণে সব তাপ ব্যবহার করতে পারতেছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে আছে যে এই তাপটাকে আসলেই কি করা সম্ভব না, ইউজ করা সম্ভব না। তার কারণ তাপের যে প্রবাহ, এটা সবসময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ যায়, তাপ কখনো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে যায় না। তার মানে একটা কম তাপমাত্রা বিশিষ্ট পদার্থের মধ্যে যত বেশি তাপ থাক না কেন, আর একটা উচ্চ তাপমাত্রার একটা পদার্থের মধ্যে ওই তাপ কখনোই কি যাবে না, ঠিক আছে। তো এখানে এই ধরনের লিমিটেশনের কারণে সব তাপকে আমরা সবসময় ব্যবহার করতে পারি না। আবার প্রযুক্তিরও সীমাবদ্ধতা কিছু আছে, একদমই যে নাই তা না। বিজ্ঞান শেখার প্রাথমিক পর্যায়ে
অনেকেই এটা জানে না এবং তারা এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে অনন্তকাল চলার উপযোগী একটা মেশিন তৈরি করার চেষ্টা করে। একটি মোটর জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করছে, সেই বিদ্যুৎ দিয়েই আবার মোটরটিকে ঘোরানো হচ্ছে। এটি অনন্তকাল চলার একটি মেশিনের উদাহরণ, যেটি কখনোই কি করবে না, কাজ করবে না। ঠিক আছে, মানে এই যে প্রসেসটা, একটা মোটর বিদ্যুৎ উৎপন্ন করছে, সেই বিদ্যুৎ দিয়ে আবার একটা মোটরকে ঘোরানো হবে, তো এটা সম্ভব না। তার কারণ হচ্ছে একটা মোটর যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে সেইটা দিয়ে যদি আবার তাকে ঘোরানো হয়, তাহলে ও যে পরিমাণ শক্তি উৎপন্ন করছে, ও ওকে একটা যন্ত্র যে পরিমাণ শক্তি দেয়, সে সেই পরিমাণ বিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদন করতে পারবে। এবং ওই বিদ্যুৎ দিয়ে যদি একটা মোটরকে ঘোরানো হয়, তার মানে ওর নিজের উৎপাদিত সমস্ত বিদ্যুৎ তো সে নিজেই ব্যবহার করতেছে। তাহলে আমরা কি করতে পারবো না? তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা তো তাহলে ব্যবহার করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে শক্তির অপচয় হয়। সেক্ষেত্রে একটা যন্ত্র চালানোর জন্য যে পরিমাণ শক্তি দরকার, সে নিজে কখনো ওই পরিমাণ শক্তি ব্যবহার করতে পারবে না। উদাহরণস্বরূপ, একটা জেনারেটর চালানোর জন্য যদি 10 কিলোজুল শক্তি প্রয়োজন, তার মানে 10 কিলোজুল শক্তি, এই যে পেট্রোল পুড়িয়ে তাকে 10 কিলোজুল শক্তি দিতে হবে। কিন্তু পেট্রোল পুড়তে হবে 10 কিলোজুলের চেয়ে অনেক বেশি, তার কারণ সব সে নিতে পারবে না। এরপর সে যে শক্তি উৎপন্ন করবে, সে কিন্তু 10 কিলোজুল উৎপন্ন করতে পারবে না। সে আরো অনেক কম শক্তি উৎপন্ন করবে, সে 8, 9 বা 7 কিলোজুল শক্তি উৎপন্ন করবে। তার মানে একটা যন্ত্র নিজের উৎপাদিত শক্তি দিয়ে নিজেই কি চলতেই পারবে না, অন্যকে চালানো তো দূরের কথা। তার মানে একটা জেনারেটর যে পরিমাণ বিদ্যুৎ আমাদেরকে সাপ্লাই করে, সে তার চেয়ে বেশি পরিমাণ শক্তি পেট্রোল থেকে নেয়, কিন্তু আমাদেরকে দেয় কি, কম। তার মানে একটা জেনারেটর নিজের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কখনো নিজে নিজে চলতে পারবে না। সে কি করে, জ্বালানি থেকে, ডিজেল থেকে, অনেক পেট্রোল থেকে অনেক বেশি পরিমাণ শক্তি নিয়ে আমাদেরকে তুলনামূলক অনেক কম বিদ্যুৎ শক্তি দেয়। সেই বিদ্যুৎ শক্তি দিয়ে আমাদের লাইট ফ্যান চললেও ওই যন্ত্রটা নিজেই চলা সম্ভব না। ঠিক আছে, এই জন্যই এই ধরনের, আবার যদি এই রকম হয় যে একটা মোটর শক্তি উৎপন্ন করবে, ওই শক্তি দিয়ে সে নিজেই চলবে, আবার আমাদেরকেও কি করবে, শক্তি সাপ্লাই করবে, তাহলে তো এটা শক্তির নিত্যতার সূত্রের কি হয়ে যাবে, লঙ্ঘন হয়ে যাবে। তার মানে কি, সে যে পরিমাণ শক্তি, সে নিজে রান করার জন্য যে পরিমাণ শক্তি গ্রহণ করে, সে তার চেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করবে। তার কি তার কিছু অংশ সে আমাদেরকে দিবে, আর কিছু অংশ দিয়ে নিজেই চলবে। এটা শক্তির নিত্যতা সূত্রের কি লঙ্ঘন। সো এই ধরনের চিন্তা ভাবনা কি কল্পনা করা, এই ধরনের চিন্তা করা বা কল্পনা করা হবে বোকামি, যে একটা যন্ত্র, তাহলে আমরা একটা যন্ত্র বানাবো যেটা প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ দিয়ে সে নিজেও চলবে, আবার আমাদেরকেও কি করবে, লাইট ফ্যান দিবে। এটা পসিবল না। তো এই তো একটা যন্ত্র যখন চলে, সে যে পরিমাণ শক্তি আমাদেরকে দেয়, অন্য সোর্স থেকে তার চেয়ে বেশি পরিমাণ শক্তি আমরা তাদেরকে কি করি, সাপ্লাই করি। ঠিক আছে, তো যাই হোক, এরপর হচ্ছে ভর শক্তি সম্পর্ক, যেটা আমরা E=mc² পড়লাম। তোমরা জানো, বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে যে বস্তুর ভর আর শক্তি একই ব্যাপার, এবং এম ভরকে যদি শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে সেই শক্তি ই, এবং এর পরিমাণ আছে E=mc²। অর্থাৎ ভর এবং শক্তি, এতদিন আমরা জানলাম যে ভর এবং শক্তি আলাদা জিনিস, কিন্তু এখন দেখতেছি যে না, ভর এবং শক্তি আলাদা জিনিস না, শক্তি এবং ভর একই জিনিসের দুইটা রূপ। অর্থাৎ ভরকে কি করা যায়, শক্তিতে রূপান্তরিত করা যায়। তার সূত্রটা হচ্ছে E=mc², যেখানে c হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা অনেক বেশি, সেটাকে বর্গ করা হলে আরো বড় হয়ে যায়, যার অর্থ অল্প একটু ভরকে শক্তিতে রূপান্তর করতে পারলে অনেক বেশি পরিমাণ শক্তি আমরা পেয়ে যাব। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে ঠিক এই ব্যাপারটি ঘটে। এখানে কয়েক গ্রাম বা আরো কম মৌলকে পুড়িয়ে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয়, তার একটি আছে ইউরেনিয়াম-235। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ইউরেনিয়াম-235।
235 ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে 235 ব্যবহার করা হয়। এখানে কয়টি? 92টি প্রোটন এবং 143টি নিউট্রন হয়েছে। তার কারণ আমরা জানি ইউরেনিয়ামের কি পারমাণবিক সংখ্যা 92, আর তার একটা কি যেন, এটাকে একটু আগেই বললাম, আচ্ছা ভুলেই গেলাম, হাইড্রোজেনের আইসোটোপ, ইউরেনিয়ামের একটা আইসোটোপ। প্রোটন সংখ্যা তো সবসময় সমান থাকবে আমরা জানি আইসোটোপে, আর নিউট্রন সংখ্যা পরিবর্তন হয়। যেটা ব্যবহার করা হয় সেটাতে নিউট্রন হয় কত? 143। 143-এর চেয়ে কম নিউট্রন বা বেশি নিউট্রন বিশিষ্ট ইউরেনিয়ামও বাস্তবে আছে। ঠিক আছে, এরপর আমরা দেখি প্রকৃতিতে এর পরিমাণ খুব কম এবং প্রাকৃতিক ইউরেনিয়ামের মাত্র 0.7% এর অর্ধায়ু এত, অর্থাৎ 704 মিলিয়ন বছর। অর্ধায়ু মানে 704 মিলিয়ন বছর, মানে কি অর্ধায়ু জিনিসটা হচ্ছে যে 704 মিলিয়ন বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ নিউক্লিয়াস বিভক, মানে তোমার ভেঙ্গে ওর অর্ধেকে আসবে। অর্থাৎ 1 কেজি ইউরেনিয়াম বিক্রিয়া করে হাফ কেজি হইতে সময় লাগবে 704 মিলিয়ন বছর। একইভাবে হাফ কেজি থেকে 250 গ্রাম হইতে লাগবে 704 মিলিয়ন। 250 গ্রাম থেকে 100 125 গ্রাম হইতে সময় লাগবে 704 মিলিয়ন। আবার 125 গ্রাম থেকে 75 না 74 গ্রাম নাকি, হ্যাঁ 74, 50, 50, 25, হ্যাঁ 62 গ্রাম হইতে লাগবে 704 মিলিয়ন বছর। 62 থেকে আবার তার অর্ধেক, অর্থাৎ যে পরিমাণ ইউরেনিয়াম থাকবে ওইটা থেকে বিক্রিয়া করে তার অর্ধেক হইতে সময় লাগবে 704 মিলিয়ন বছর। ঠিক আছে, তো এটা অনেক সময়। এই তার মানে ইউরেনিয়াম আসলে শেষ হবে না কখনোই, যত কম পরিমাণই থাক। এই ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজেই আরেকটা নিউট্রনকে গ্রহণ করতে পারে। যদি সেই নিউট্রনের গতি কম হয় তখন ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায়। তখন এটা ক্রিপ্টন 92 এবং বেরিয়াম 141 এই দুটো ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তাহলে এখানে প্রক্রিয়াটা কি হয়ে যায়? একটা ইউরেনিয়াম 235-কে যখন একটা প্রোটন দিয়ে আঘাত করা হয়, একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, সাধারণত যে কোনো পারমাণবিক বোমের ক্ষেত্রেই তোমার নিউট্রন দিয়ে আঘাত করা হয় তেজস্ক্রিয় মৌলগুলোকে। নিউট্রন দিয়ে আঘাত করলে এই নিউট্রনের গতির কারণে সেখানে তার যে নিউক্লিয়াসটা আছে সেটা অস্থিতিশীল হয়ে যায়। মানে এই নিউট্রনটা ওই ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করে, ফলে ওইখানে যে প্রোটন এবং নিউট্রনগুলো আছে এই আঘাতগুলোর কারণে সেই প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে কি হয়? অস্থিতিশীলতা তৈরি হয়। ফলে তারা কি হয়? ভেঙ্গে যায়। ভেঙ্গে গিয়ে অপেক্ষাকৃত কম নিউট্রন এবং প্রোটন বিশিষ্ট একাধিক মৌলিক পদার্থে পরিণত হয়। যেমন এই ইউরেনিয়ামটাকে যদি আঘাত করা হয় তাহলে সেটা কি হয়? ক্রিপ্টন ক্রিপ্টন এবং বেরিয়ামে তৈরি হয়। সেই বেরিয়ামে কত থাকে? 56টা নিউট্রন, আর ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36। দুইটাই মিলে ডেফিনেটলি 92 থাকবে। তার কারণ প্রোটন সংখ্যা তো আমরা জানি কখনো কি হবে না, প্রোটন হোক নিউট্রন হোক ইলেকট্রন হোক এগুলো তো কমবে না। তখন এই যে প্রোটন এখানে 92টা আছে, এখানেও কত হইতে হবে? দুইটাই মিলে 92 হইতে হবে। আর নিউট্রন সংখ্যা দেখো, এখানে 92টা, এখানে 141টা, আর এখানে 35 আর 136। এই 36, 235 আর 236-এর মধ্যে এখানে 3টা, আর বাকিগুলো এখানে এইভাবে কি হয়ে গেছে? ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তোমরা দেখবে সবগুলো কি হবে? প্রোটন এবং নিউট্রনের সংখ্যা দুই পাশে কি থাকবে? সমান থাকবে। তো এইভাবে কি হয়েছে? একটা বড় নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে তুলনামূলকভাবে ছোট একাধিক নিউক্লিয়াসে পরিণত করা হয়। এটাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এটাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। অর্থাৎ এখানে ভেঙে যায়, একটা ভেঙে ছোট ছোট একাধিক হয়। আর ফিশনটা হচ্ছে আবার ছোট ছোট দুইটা মিলে একটা বড় হয়। তো কেউ যদি সমীকরণের বাম পাশে যা আছে তার ভর বের করে এবং সেটাকে ডান পাশে যা আছে তার ভরের সাথে তুলনা করে, তাহলে দেখবে ডান পাশে ভর কম, এবং যেটুকু ভর কম সেটুকু আসলে E = mc² অনুসারে শক্তি হিসেবে বের হয়ে এসেছে। তাহলে আমরা এখানে টোটাল এখানে ভর সংখ্যা কত? এখানে ভর সংখ্যা হচ্ছে কত? 235। এখানে ভর সংখ্যা কত? 235। আর এখানে ভর সংখ্যা কত? এই দুইটা যদি আমরা যোগ করি
তাহলে হচ্ছে 233। এই যে ভর কিন্তু কমে গেল, ঠিক আছে, 233। তাহলে বাকি ভরটুকুই এখানে কি হয়েছে, তোমার নিউক্লিয়ার ওই যে এনার্জিতে রূপান্তর হয়ে গেছে, ই সমান এমসি স্কয়ার সূত্র অনুযায়ী, ঠিক আছে। এরপর যদি আমরা পরের অংশে যাই, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় যে 3টি নিউট্রন বের হয়ে এসেছে তারা আসলে প্রচণ্ড গতিতে বের হয়ে আসে, তাই খুব সহজে অন্য ইউরেনিয়াম সেগুলোকে ধরে রাখতে পারে না। কোনোভাবে যদি এগুলোর গতিশক্তি কমানো যায় তাহলে সেগুলো অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াসে আটকা পড়ে, সেটাকেও ভেঙে দিয়ে আরও কিছু শক্তি এবং আরও 3টি নিউট্রন বের করবে। তাহলে এইভাবে এই যে তিনটা তাহলে একটা থেকে আমরা দেখলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম যে একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন ধরে আঘাত করলে শক্তি উৎপন্ন হয়, সেই সাথে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়। আর তিনটা কি হয়, এই তিনটা নিউট্রন তৈরি হয়। এই তিনটা নিউট্রন আবার কি করে, নতুন ইউরেনিয়ামকে কি করে, আঘাত করে। এরকম প্রত্যেকটা নিউট্রন থেকে আবার 3টি নিউট্রন বের হয়। এরকম করে তিনের তিন মানে তারপরটাতে এই তিনটা গিয়ে আবার তিনটা, তাহলে 3-এর পাওয়ার আকারে কি করতে পারে, নিউক্লিয়ার বিক্রিয়া সে ঘটাতে পারে 3-এর সূচক। তাহলে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই কাজটি করা হয়, তাই বের হয়ে আসা নিউট্রনগুলোর গতি কমে আসার পর সেগুলো আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয়। এভাবেই চলতে থাকে। এই প্রক্রিয়াকে বলে চেইন রিয়াকশন। তো এখানে একটা শর্ত আছে যে প্রথম দিকে এইগুলোকে কি হয়, প্রচণ্ড গতিতে থাকে। প্রথমে নিউট্রনগুলো প্রচণ্ড গতিতে থাকে, পরে যখন এগুলোর গতি কমে যায় তখন ওই প্রচণ্ড গতিসম্পন্ন নিউট্রন দিয়ে যদি এদেরকে আঘাত করা হয়, সেক্ষেত্রে কি হয় না, এই ইউরেনিয়ামগুলো সেটাকে ধরে রাখতে পারে না। এই জন্য কি করা হয়, প্রথমে নিউট্রনের গতিটাকে কমায় দেওয়া হয়, তারপর সেই কম গতিসম্পন্ন নিউট্রন দিয়ে আবার নতুন ইউরেনিয়ামকে আঘাত করা হয়, সেখান থেকে আবার বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাহলে 3টা থেকে 6টা, 3টা থেকে প্রথমে 3টা, তারপর 3 3 9টা, তারপর 3 লং 27টা, তাহলে এইভাবে চলতেই থাকে। তাহলে 3 পাওয়ার এইরকম করে চলতেই থাকে, একটা চেইন আকারে, জ্যামিতিক আকারে বিক্রিয়াগুলো কি বাড়তেই থাকে। এই পদ্ধতিতে প্রচণ্ড শক্তি বের হয়ে আসে এবং সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এবং এরকম বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজেই 1000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে এই নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোর ভয়ঙ্কর রকম তেজস্ক্রিয়, তাই সেগুলো প্রক্রিয়া করার সময় অনেক রকম সাবধানতা নিতে হয়। নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বাড়তি নিউট্রন বের হয় কোনোভাবে সেগুলোকে অন্য কোথাও শোষণ করিয়ে নিতে পারলেই নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যায়। নিউট্রনকে শোষণ করার জন্য বিশেষ ধরনের বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরে থাকে, যেগুলোকে বলা হয় কন্ট্রোল রড। সেগুলো দিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে হচ্ছে কন্ট্রোল রড। তো কন্ট্রোল রড জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে চেইন বিক্রিয়া আমরা উপরে দেখলাম। তাহলে এখান থেকে এই যে একটা বিক্রিয়া থেকে 3টা নিউট্রন বের হইলো। তাহলে এই 3টা নিউট্রন স্বাভাবিকভাবে কি করবে, অন্য ইউরেনিয়ামকে আঘাত করবে। আঘাত করতে করতে এইরকম করে মানে প্রতিবার কি হবে, এরকম 3 পাওয়ার n এই আকারে প্রতিবার নিউট্রনের সংখ্যা কি বাড়তে থাকবে। এবং প্রত্যেকটা নিউট্রন n হচ্ছে বারের সংখ্যা, যে কতবার এই চেইন বিক্রিয়াটা ঘটবে। যদি একবার ঘটে তাহলে 3টা নিউট্রন হবে, যদি 2বার ঘটে তাহলে 3 3 9টা, যদি 3বার ঘটে তাহলে 3-এর উপর 3 পাওয়ার 27টা নিউট্রন হবে, যদি 4বার এই বিক্রিয়াটা ঘটার সুযোগ পায় তাহলে 3 পাওয়ার 4। এইভাবে নিউট্রন সংখ্যা বাড়তে থাকবে এবং এই নিউট্রনগুলো কি করবে, অন্য ইউরেনিয়ামকে আঘাত করে এই বিক্রিয়াটাকে কি করতে থাকবে, সামনের দিকে নিয়ে যাবে। তো যদি বিক্রিয়া কখনো বন্ধ করতে হয়, তার মানে বন্ধ করার ওয়ে একটাই, সেটা হচ্ছে এই নিউট্রনগুলোকে কি করতে হবে, থামিয়ে দিতে হবে। এই নিউট্রনগুলোকে কি করতে হবে, থামিয়ে দিতে হবে। তো নিউট্রনগুলোকে থামিয়ে দেওয়ার উপায় হচ্ছে যে নিউট্রনগুলোকে একটা বিশেষ প্রক্রিয়ায় কি করা হয়, শোষণ করে নেওয়া হয়। সেই যে জিনিসটা এই উচ্চ গতিসম্পন্ন নিউট্রনকে শোষণ করে সেটাকেই বলা হচ্ছে
কন্ট্রোল রড। তো এটা খুবই আসে এমসিকিউতে, অনেক সময় ক খতেও আসে যে কন্ট্রোল রড কি। তো কন্ট্রোল রড হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে নিউক্লিয়ার বিক্রিয়ায় উচ্চ গতি সম্পন্ন নিউট্রনকে শোষণ করানো হয়, এবং এই সেই নিউক্লিয়াস দিয়ে তোমার এবং শোষণ করে নিউক্লিয়ার বিক্রিয়াটাকে কী করা হয়, বন্ধ করা হয়। আবার যদি চালু করার প্রয়োজন হয় তখন কন্ট্রোল রড থেকে সেই নিউট্রনকে কী করা হয়, আবার একটা নির্দিষ্ট বেগে ইউরেনিয়ামের দিকে ছুঁড়ে মারা হয়, তখন আবার বিক্রিয়া চালু হয়ে যায়।